ওয়েলকাম এভরিওয়ান। আমরা আগের দিন ইউনিট 5 শুরু করেছি। ইউনিট 5টাতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি জেনারেল প্রপার্টি অফ ম্যাটার। পদার্থের যে তিনটি অবস্থা আছে, অর্থাৎ কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা, এই তিনটি অবস্থার পদার্থের বিভিন্ন ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। যেখানে আমরা প্রথম চ্যাপ্টারে আলোচনা করেছি ইলাস্টিসিটি নিয়ে, অর্থাৎ স্থিতিস্থাপকতা নিয়ে। স্থিতিস্থাপকতাটা ছিল কঠিন পদার্থের ধর্ম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠটান। এই পৃষ্ঠটানটা হচ্ছে লিকুইডের প্রপার্টি। এখন এই সারফেস টেনশন বলতে আমরা কী বুঝি? দেখো, তোমরা যদি একটা গ্লাসের মধ্যে জল রাখো তাহলে দেখতে পাবে যে গ্লাসে জলের যে উপরিতলের সারফেসটা, এখানে জল রাখা আছে গ্লাসের মধ্যে, এর উপরের যে সারফেসটা, সেই সারফেসটা একদম টান টান করা পর্দার মতো বিহেভ করছে। তাহলে উপরের এই যে সারফেসটা কোন ধর্মের জন্য এরকম টান টান করা পর্দার মতো বিহেভ করে? সেই ধর্মটাই হচ্ছে কি পৃষ্ঠটান বা লিকুইডের সারফেস টেনশন। সব ধরনের লিকুইডের সারফেস টেনশন থাকে। কোনো লিকুইডের সারফেস টেনশন কম হয়, কোনো লিকুইডের সারফেস টেনশন বেশি হয়। তাহলে সারফেস টেনশন প্রপার্টিটা কি? এভরি লিকুইড হ্যাজ এ প্রপার্টি টু পজেস এ মিনিমাম সারফেস এরিয়া। এই সারফেস টেনশন প্রপার্টির জন্য সমস্ত লিকুইড একটা মিনিমাম সারফেস এরিয়া অ্যাকোয়ার করতে চায়। In other words, the free surface of a liquid always has a tendency to shrink or to contract. This property of a liquid is called surface tension. অর্থাৎ লিকুইডের যে ফ্রি সারফেসটা, এই যে গ্লাসে যখন আমরা জলকে ঢালছিলাম তখন যে এর ফ্রি সারফেসটা, অর্থাৎ একদম উপরিতলের যে সারফেস, সেটা কি করতে চায়? তার একটা টেন্ডেন্সি থাকে শ্রিঙ্ক বা কন্ট্র্যাক্ট করার। এই যে লিকুইডের প্রপার্টি, এটাকে আমরা বলবো কি সারফেস টেনশন। তাহলে সারফেস টেনশন ইজ এ প্রপার্টি অফ ফ্লুইড বাই ভার্চিউ অফ হুইচ ইটস ফ্রি সারফেস অলওয়েজ টেন্ডস টু শ্রিঙ্ক অর কন্ট্র্যাক্ট অ্যান্ড ট্রাই টু বিহেভস লাইক এ স্ট্রেচড মেমব্রেন। একটা টান টান করা পর্দার মতো বিহেভ করে। তোমরা দেখতে পাবে জলের উপরে অনেক সময় অনেক মাকড়সা জাতীয় পোকাগুলো খুব সহজেই চলে বেড়াতে পারে। এর কারণ হচ্ছে কি, এই যে জলের উপরিতলের যে সারফেসটা, ফ্রি সারফেস যেটাকে আমরা বলছি, সেই ফ্রি সারফেসটা কি একটা টান টান করা পর্দার মতো বিহেভ করে, এবং এই টান টান করা পর্দার উপর দিয়ে ওই পোকাগুলো জলের সারফেস টেনশন প্রপার্টির জন্য খুব সহজেই চলে বেড়াতে পারে। এখন দেখো, এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানো হয়েছে যে সত্যি লিকুইডের সারফেস টেনশনের জন্যে তার সেই লিকুইডটা সবসময় যে ফ্রি সারফেসটা, সেটা সবসময় কম এরিয়া অ্যাকোয়ার করতে চায়, অধিকার করতে চায়, এবং সেটা একটা টান টান করা পর্দার মতো বিহেভ করে। এটা একটা এক্সপেরিমেন্টের সাহায্যে দেখানো হয়েছে এখানে এক্সাম্পলে। কি করতে হবে আমাকে? ধরো আমি একটা রিং নিয়েছি, এখানে একটা রিং নেওয়া হয়েছে। এই যে রিংটা আছে এটাকে একটা সোপ ওয়াটারে ডোবানো হয়েছে, অর্থাৎ সাবান জলে একে ডোবানো হয়েছে। এরপর কি করা হয়েছে? একটা সুতোর মাধ্যমে, কটন একটা থ্রিডের মাধ্যমে কি করা হয়েছে? একটা লুপ ফর্ম করা হয়েছে, এবং লুপটাকে যখনই এই রিংটাকে তুমি সোপ ওয়াটারে ডোবাবে, তখন কি এখানে একটা সোপের ফিল্ম তৈরি হবে। এই পুরোটা জুড়ে একটা সোপ ফিল্ম তৈরি হয়েছে। এখন এই সোপ ফিল্মের মধ্যে কি করা হয়েছে? একটা সুতো দিয়ে একটা লুপ তৈরি করে এর মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এখন দেখো কি হবে, এই সুতোটার ওপর এর উপরের যে সোপ ফিল্মটা আছে সেটা কি উপর দিকে বল দেবে প্রত্যেক পয়েন্টে। আবার কি এই যে সুতোর লুপটা তৈরি করেছি তার ভিতর দিকেও কি একই ফোর্স দেবে প্রত্যেক পয়েন্টে। বাইরের দিকে যতটা ফোর্স আছে ভিতরের দিকেও ততটা ফোর্স আছে। এর ফলে কি হবে, এই যে সোপ ফিল্মের উপর যে আমি সুতোর যে ক্লোজ লুপটাকে ফেলেছি, সেটা কি যেমনভাবে ফেলেছি ঠিক সেরকমভাবেই থাকবে। কারণ কি এর প্রত্যেক পয়েন্টে, যেমন ছবিতে দেখানো হয়েছে, দেখো প্রত্যেক পয়েন্টে কি হয়েছে, ভিতর দিকে যতটা ফোর্স আছে বাইরের দিকেও ততটা ফোর্স আছে। এই যে বাইরের দিকের যে সোপ ফিল্মটা আছে সেটা যতটা ফোর্স দিয়ে একে বাইরের দিকে টানছে এই সুতোর লুপটাকে, ঠিক ততটাই ফোর্স দিয়ে ভিতরের যে সোপ ফিল্মটা আছে সেটা ওই সুতোটাকে ভিতর দিকে টানছে। এর ফলে সুতোটাকে আমি যেমনভাবে এখানে প্লেস করেছি ঠিক
তেমনভাবেই থাকবে। কিন্তু এরপর যদি আমি এই সুতোর ভিতরে একটা পিন দিয়ে আমি একে এই জায়গাটায় এই সুতোর ভিতর যে ফিল্মটা ছিল সেই ফিল্মটাকে যদি আমি ফাটিয়ে দিই, তাহলে কি হবে, এর যে সুতোর ভিতরের ফিল্মটা থাকবে না, শুধুমাত্র কি এর বাইরের অংশটাতে ফিল্ম থাকবে, ভিতরের ফিল্মটা ফেটে গেছে, এর ফলে এর শুধুমাত্র বাইরের অংশটাতে ফিল্ম আছে। এর ফলে কি হবে, তোমরা এই সেকেন্ড ছবিতে দেখানো হয়েছে সেটা কি হবে না, এই সুতোটা একটা সার্কুলার ফর্ম নেবে, একটা সার্কেলের আকার ধারণ করবে। কারণ কি, দেখো এখানে কি হচ্ছে, দেখো যেহেতু সুতোটার ভিতরে কোনো ফিল্ম নেই, তাই একে ভিতর দিকে ফোর্স দেওয়ার জন্য কেউ নেই। কিন্তু এই যে বাইরের দিকের যে ফিল্মটা আছে, বাইরের দিকে যে ফিল্মটা তৈরি হয়েছে সেটা তো আমি ফাটিয়ে দিইনি। তাহলে এই বাইরের দিকের যে সোপ ফিল্মটা আছে সেটা তার সারফেস টেনশন প্রপার্টির জন্যে একে বাইরের দিকে একটা বল দেবে, এর প্রত্যেক পয়েন্টে বাইরের দিকে একটা ফোর্স দেবে। তাহলে এই বাইরের দিকে ফোর্সের জন্যে কি, যেহেতু প্রত্যেক পয়েন্টে সমান ফোর্স দিচ্ছে, সেই জন্যে এটা কি হবে, একটা সার্কেলের আকার ধারণ করবে। এই সুতোটা, যে সুতোর যে ক্লোজ লুপটা তৈরি করেছিলাম সেটা একটা সার্কেলের আকার ধারণ করবে। এখন সার্কেলই কেন হলো, সার্কেল না হয়ে তো এটা রেক্ট্যাঙ্গেলও হতে পারতো। সার্কেল হওয়ার কারণ হলো, এই সার্কেল হওয়ার ফলেই আমরা বুঝতে পারি যে লিকুইডের যে ফ্রি সারফেস সেটা সবসময় মিনিমাম সারফেস এরিয়া অধিকার করে থাকতে চায়। কারণ কি, দেখো এই রেক্ট্যাঙ্গেল বা সার্কেল এদের মধ্যে কি সেম পেরিমিটার, এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে দেখো, সেম পেরিমিটারে ফর এ গিভেন পেরিমিটার দ্য সার্কেল এনক্লোজেস দ্য ম্যাক্সিমাম এরিয়া, the circle encloses the maximum area, the surface area of the film in between the loop and the ring becomes minimum। তাহলে কি সেম পেরিমিটারে কি হয় না, একটা সার্কেলের এরিয়া হয় সবচেয়ে ম্যাক্সিমাম। তাহলে এই যে পুরো আমার ওয়্যারের যে টোটাল যে ওয়্যারটা ছিল, এর ভিতরে আমার কি ছিল, আমি ডিফারেন্ট কালি দিয়ে দেখাচ্ছি। দেখো রেড কালার এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমার যে তার দিয়ে যে আমার রিংটা ফর্ম করেছিলাম সেটা, আর এর ভিতরে কি হয়েছে, একটা যে সুতোটাকে ফেলেছিলাম, সুতোর ক্লোজ লুপটাকে ফেলেছিলাম, সেটা কি সার্কেলের আকার ধারণ করেছে। এই সার্কেলের আকার ধারণ করার পিছনে কারণটা হচ্ছে কি, এই একই পেরিমিটারের কি সার্কেলের এরিয়াটা সব থেকে বেশি হয়। তাহলে এই এরিয়াটা যদি বেশি হয়, সার্কেলের ভিতরের এরিয়াটা যদি বেশি হয়, তাহলে শুধু এই বাইরের অংশের এরিয়াটা আমি কী করে পাবো, এই টোটাল এরিয়াটা থেকে সার্কেলের এরিয়াটা বাদ দিলে। তাহলে এই সার্কেলের এরিয়াটা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে এই বাকি এই লাল এবং সবুজ অংশটার মাঝের যে অংশটা সেইটার এরিয়া কি হবে, মিনিমাম হবে। তাহলে এই সার্কেল ফর্ম করার ফলে আমরা বুঝতে পারছি যে এই যে সোপ ফিল্মটা ছিল, এই যে রেড যে সার্কেল আছে, আমাদের এই রেড সার্কেল অর্থাৎ আমাদের যে ওয়্যারের যে লুপটা তৈরি করেছিলাম সেই লুপটা এবং আমাদের যে সুতোর লুপটা ছিল সেইটার মাঝে যে সোপ ফিল্ম আছে, সাবান জলের যে ফিল্মটা তৈরি হয়েছে সেই ফিল্মটার এরিয়া কি হচ্ছে, কম হচ্ছে, এই জায়গাটার এরিয়া কম হচ্ছে। এখানে অন্য একটা কালার দিয়ে দেখাই, বুঝতে পারবে ভালো করে। এই যে এই এরিয়াটা, এই অংশের এরিয়াটা কি হচ্ছে, কম হচ্ছে। কারণ কি, সার্কেলের এরিয়াটা ম্যাক্সিমাম। এখন যদি রেক্ট্যাঙ্গেল হতো, তাহলে কি রেক্ট্যাঙ্গেল এরিয়া যেহেতু সার্কেলের থেকে সেম পেরিমিটারের, কি রেক্ট্যাঙ্গেলের এরিয়া যেহেতু সার্কেলের থেকে কম, তাহলে এই এরিয়াটা আরও বেশি হতো। এই ওয়্যারের যে লুপটা আছে এবং থ্রিডের যে লুপটা আছে অর্থাৎ সুতোর যে লুপটা আছে, তার মাঝের অংশ যেটা সেই এরিয়াটা ম্যাক্সিমাম হতো। তাহলে তখন আমরা বলতে পারতাম না যে সারফেস এরিয়ার এই সারফেস টেনশনের জন্য লিকুইডের ফ্রি সারফেস যেটা সেটা মিনিমাম এরিয়া অধিকার করে। তাহলে যেহেতু এখানে সার্কেল ফর্ম করছে এবং সার্কেলের সেম পেরিমিটারে সার্কেলের এরিয়া যেহেতু ম্যাক্সিমাম, তাহলে আমরা বলতেই পারি যে এই যে আমার সুতোর লুপটা আছে এবং ওয়্যারের লুপটা আছে, এর মাঝের অংশের এরিয়াটা হবে কি, মিনিমাম। অর্থাৎ এই এক্সপেরিমেন্টের সাহায্যে প্রুফ হলো কি
যে সারফেস টেনশনের ফলে একটা লিকুইড সারফেস সবসময় মিনিমাম এরিয়া অ্যাকোয়ার করতে চাই, অধিকার করতে চাই। এটাই এখানে এক্সপেরিমেন্টটা প্রথমে অবজারভেশন যেটা দেয়া আছে, অর্থাৎ তুমি কী লক্ষ্য করবে, যে জিনিসটা আমি বললাম এখনই সেই জিনিসটা তোমরা লক্ষ্য করতে পারবে যদি এইভাবে এক্সপেরিমেন্ট করো, এবং কেন হয় সেটা এই এক্সপ্ল্যানেশন পার্টে দেয়া আছে। এবং এখান থেকে কি কনক্লুশন আমরা ড্র করতে পারি সেটা বলা আছে এখানে। এখান থেকে আমরা কি কনক্লুশন ড্র করতে পারি না, আমরা কনক্লুড করতে পারি যে একটা লিকুইডের ফ্রি সারফেস সবসময় একটা স্ট্রেসড ইলাস্টিক মেমব্রেনের মতো ব্যবহার করে এবং তার একটা টেন্ডেন্সি থাকে টু কন্ট্র্যাক্ট, মানে সংকুচিত হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এবং সেটা মিনিমাম সারফেস এরিয়া অ্যাকোয়ার করতে চায়। ওকে, তাহলে এই যে সারফেস টেনশন প্রপার্টি, সারফেস টেনশন যে প্রপার্টিটা আমরা পড়ছি লিকুইডের, সেই সারফেস টেনশন প্রপার্টিটার জন্য দায়ী কে? অ্যাকচুয়ালি এই সারফেস টেনশন ফিনোমেনাটা হচ্ছে মলিকিউলার ফিনোমেনা, অর্থাৎ লিকুইড এবং সেই লিকুইডটাকে আমরা যে পাত্রে রেখেছি তাদের মলিকিউলগুলোর মধ্যে যে ফোর্স, সেই ফোর্সটাই হচ্ছে কি সারফেস টেনশনের জন্য দায়ী। এখন মলিকিউলের ভেতরে দুই ধরনের ফোর্স হতে পারে, একটা হচ্ছে অ্যাডিসিভ ফোর্স, একটা হচ্ছে কি কোহেসিভ ফোর্স। অ্যাডিসিভ ফোর্স আর কোহেসিভ ফোর্স কাকে বলবো? দেখো, একটা পাত্রে যদি আমরা একটা লিকুইডকে রাখি, ধরো এখানে গ্লাসের মধ্যে আমরা জলকে রেখেছি, তাহলে এখানে দেখো দুই ধরনের মলিকিউল থাকতে পারে। একটা হচ্ছে কি এখানে গ্লাসের অর্থাৎ সলিডের মলিকিউল, এবং এই লিকুইডের যে রেখেছি তার মলিকিউলগুলোকে কি বলবো? লিকুইডের মলিকিউল। তাহলে দুই ধরনের মলিকিউল এখানে থাকতে পারে। একটা হচ্ছে কি সলিডের মলিকিউল, যেহেতু গ্লাসের মধ্যে রেখেছি তাহলে গ্লাসের মলিকিউল সেটা হচ্ছে কি সলিডের মলিকিউল, আর একটা হচ্ছে কি লিকুইডের মলিকিউল। এখন অ্যাডিসিভ ফোর্সটা হচ্ছে অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকিউলস অফ ডিফারেন্ট সাবস্ট্যান্সেস। দুটো ভিন্ন ভিন্ন পদার্থের মলিকিউলগুলোর মধ্যে অর্থাৎ অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলি কি অ্যাডিসিভ ফোর্স। দেখো ভিন্ন পদার্থের বলতে কি, এখানে দেখো ভায়োলেট কালারের যে মলিকিউলগুলো এঁকেছি সেগুলো হচ্ছে ওয়াটার মলিকিউল, এবং গ্রিন কালারের যে মলিকিউলগুলো এঁকেছি সেগুলো হচ্ছে কি গ্লাস মলিকিউল। তাহলে এই যে ভায়োলেট কালারের মলিকিউলগুলোকে গ্রিন কালারের মলিকিউল, ভায়োলেট কালারের মলিকিউল এবং গ্রিন কালারের মলিকিউল, এদের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা কি বলবো? অ্যাডিসিভ ফোর্স। অর্থাৎ ভিন্ন পদার্থের অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে কি অ্যাডিসিভ ফোর্স। আর কোহেসিভ ফোর্স কি? কোহেসিভ ফোর্স হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য সিমিলার কাইন্ড অফ মলিকিউল। সিমিলার কাইন্ড অফ মলিকিউল মানে কি? দেখো এখানে বেগুনি কালারের মলিকিউলকে বেগুনি কালারের মলিকিউল যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে, মানে ওয়াটার মলিকিউলকে ওয়াটার মলিকিউল যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে, এই ওয়াটার মলিকিউল এবং এই ওয়াটার মলিকিউল এই দুটো কি সিমিলার। তাহলে এই সেম মলিকিউলগুলো নিজেদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন নিজেদের মধ্যে, সেটাকে আমরা বলবো কি কোহেসিভ ফোর্স। বা এই যে সবুজ কালারের মলিকিউল অন্য একটা সবুজ কালারের মলিকিউলকে, মানে কি সবুজ কালারের মলিকিউলকে আমরা কোন মলিকিউলকে সবুজ কালার দিয়ে রিপ্রেজেন্ট করেছি? গ্লাসের মলিকিউলকে। তাহলে একটা সবুজ কালারের মলিকিউল অন্য একটা সবুজ কালারের মলিকিউল, অর্থাৎ একটা গ্লাস মলিকিউল অন্য একটা গ্লাস মলিকিউলকে যে ফোর্স অফ অ্যাট্রাকশন দেবে সেটাই হচ্ছে কি কোহেসিভ ফোর্স। তাহলে দুই ধরনের মলিকিউলার ফোর্স আমরা বুঝতে পারলাম এখান থেকে, যে সিমিলার কাইন্ড অফ মলিকিউল, একই ধরনের মলিকিউলের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটাকে আমরা বলবো অ্যাডিসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স। আর দুটো ডিফারেন্ট কাইন্ড অফ মলিকিউল, মানে একটা জলের মলিকিউল একটা গ্লাসের মলিকিউলকে, বা তুমি জলটাকে যদি অন্য কোনো পাত্রে রাখো তাহলে সেই পাত্রের মলিকিউল, ধরো একটা প্লাস্টিকের বোতলের মধ্যে জল রেখেছো, তাহলে যে প্লাস্টিকের মলিকিউল এবং জলের মলিকিউল এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা হবে কি অ্যাডিসিভ ফোর্স। এবং জলের মলিকিউল এবং একটা জলের মলিকিউল অন্য জলের মলিকিউলকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে সেটা হচ্ছে কি কোহেসিভ ফোর্স। তাহলে বোঝা গেছে অ্যাডিসিভ ফোর্স কি, কোহেসিভ ফোর্স কি। অ্যাডিসিভ ফোর্স বলতে আমরা বুঝি সম ধরনের অণুগুলির মধ্যে আকর্ষণ বল, এবং কোহেসিভ ফোর্স বলতে আমরা বুঝি দুটো ডিফারেন্ট কাইন্ড অফ মলিকিউলের মধ্যে আকর্ষণ বল। এই আকর্ষণ বলটাই হচ্ছে কি সারফেস টেনশনের জন্য দায়ী। এই সারফেস টেনশনটা হচ্ছে কি মলিকিউলার
ফিনোমেনা। অর্থাৎ এই যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, একই জাতীয় অণুগুলোর মধ্যে আকর্ষণ বল এবং বিপরীত জাতীয় অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, সেটাই হচ্ছে কি সারফেস টেনশনের জন্য দায়ী। এখন এই যে আকর্ষণ বলটা হয়, অ্যাডিসিভ ফোর্স বা কোইসিভ ফোর্স, এটা হচ্ছে কি শর্ট রেঞ্জ ফোর্স। মানে অণুগুলো যেহেতু খুব কাছাকাছি থাকে, জলের অণুগুলো বলো বা ওখানে যে গ্লাসের পাত্রে রেখেছিলাম সেই গ্লাসের পাত্রের অণুগুলো যেহেতু খুব কাছাকাছি থাকে, সেই জন্য এটা শর্ট রেঞ্জ ফোর্স। মানে খুব কাছাকাছি থাকলে তবে এই ফোর্স কাজ করে। এবং এটা কিন্তু ডিফারেন্ট ফ্রম গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা হয় কি, কোনো একটা ম্যাসিভ অবজেক্ট অন্য একটা ম্যাসিভ অবজেক্টকে অ্যাট্রাক্ট করে। তাহলে সেই গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে কিন্তু এই মলিকুলার ফোর্স আলাদা। গ্র্যাভিটেশনাল ফোর্স আর মলিকুলার ফোর্স কিন্তু এক নয়। এবার সলিডের জন্যে এই মলিকুলার ফোর্সটা সবচেয়ে স্ট্রং হয়। সেই জন্যই কি সলিডের একটা ডিফিনাইট শেপ থাকে, একটা আকার থাকে, কিন্তু লিকুইড বা গ্যাসের জন্যে এই মলিকুলার ফোর্স খুবই কম। সেজন্য লিকুইড বা গ্যাসের কোনো নির্দিষ্ট আকার থাকে না। দেখো এখানে বলা আছে, ইন কেস অফ লিকুইড কোইসিভ ফোর্স ইজ লেস। কোইসিভ ফোর্স লেস মানে কি, জলের অণুগুলোর কোইসিভ ফোর্স মানে কি সিমিলার কাইন্ড অফ মলিকুলের মধ্যে ফোর্স। তাহলে জলের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল বা যে লিকুইডই তুমি নাও না কেন, সেই লিকুইডের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, নিজেদের মধ্যে আকর্ষণ বল, সেটা কি লেস। দিস এক্সপ্লেন্স হোয়াই এ লিকুইড হ্যাজ নো ডেফিনাইট শেপ। কেন একটা লিকুইডের নির্দিষ্ট আকার থাকে না, এই ফোর্সের মাধ্যমে আমরা বুঝতে পারি। কারণ কি, তাদের নিজেদের মধ্যে আকর্ষণ বলটাই খুব ক্ষীণ। বাট হ্যাজ এ ডিফিনাইট ফ্রি সারফেস, কিন্তু এদের একটা কি ফ্রি সারফেস থাকে, অ্যান্ড হেন্স পজেস দ্য প্রপার্টি অফ সারফেস টেনশন, এবং সারফেস টেনশনের প্রপার্টিটা পজেস করে। কারণ কি এদের যে ফ্রি সারফেসের যে মলিকুলগুলো থাকে, দেখো এখানে যদি আমরা একটা সেম পিকচারটা আঁকছি, আবার একটা গ্লাসের মধ্যে আমরা জলকে রেখেছি, তাহলে ফ্রি সারফেস আমরা কোনটাকে বলবো, একদম উপরের যে সারফেসটা সেটা হচ্ছে কি ফ্রি সারফেস। তাহলে দেখো এখানে যে অসংখ্য ওয়াটার মলিকিউল আছে। এখন যে কোনো একটা ওয়াটার মলিকিউলকে যদি আমরা ধরি, ধরো ওই ভিতরের দিকে যে কোনো একটা, এখানে এই মলিকিউলটাকে আমরা বিবেচনা করছি, তাহলে এই মলিকিউলটাকে চারিদিকের অন্যান্য ওয়াটার মলিকিউলগুলো সেম ফোর্সে চারিদিকে টানবে, আকর্ষণ করবে। তাহলে এই যে ভিতরের দিকের মলিকিউলগুলোর ওপর নেট অ্যাট্রাকশন ফোর্স কত, 0, কারণ একে চারিদিক থেকে সমান বলে টানা হচ্ছে। কিন্তু এই সারফেসের কাছাকাছি, ফ্রি সারফেসের কাছাকাছি যে মলিকিউলগুলো আছে, তাকে দেখো শুধুমাত্র তার উপরে যেহেতু কোনো মলিকিউল নেই ফ্রি সারফেসের ওপরে, সেই জন্যে একে শুধুমাত্র কি নিচের দিকের ওয়াটার মলিকিউলগুলো অ্যাট্রাক্ট করছে, কিন্তু উপর দিকে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন নেই। তাহলে এখানে কিন্তু নেট ফোর্স 0 হচ্ছে না। তাহলে নিচের দিকের ওয়াটার মলিকিউলগুলোর ওপর কোথায় নেট ফোর্স কত, 0, কিন্তু উপরের দিকের মলিকিউলগুলোর মধ্যে একটা নিচের দিকে নেট ফোর্স থাকছে। বোঝা গেছে? তাহলে কি করতে হবে, দেখো একটা মলিকিউলকে যদি এই নিচে থেকে উপরে উঠে আসতে হয়, তাহলে একটা মলিকিউলকে এই নিচে থেকে যদি উপরে উঠে আসতে হয়, তাহলে কি তার ওপর সবসময় যতক্ষণ এই ভিতর দিকে থাকবে তখন তার ওপর কি নেট ফোর্স 0 থাকবে, কিন্তু যখনই সে সারফেসের কাছাকাছি আসবে তখনই তার ওপর একটা নিচের দিকে আকর্ষণ বল কাজ করবে। তাহলে একটা মলিকিউলকে যদি নিচে থেকে উপরে উঠে আসতে হয়, তার ওপর সবসময় নিচের দিকে একটা টান কাজ করছে। তাহলে সেই টানকে কাটিয়ে তাকে সারফেসে আসতে হবে। নিচের দিকের যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাকে কাটিয়ে এই গ্লাসের ভিতরের দিকে যে মলিকিউলগুলো ছিল সেইগুলোকে উপরে উঠে আসতে হবে। ভিতরের দিকের যে মলিকিউলগুলো ছিল সেগুলো যদি উপরে উঠে আসতে চায়, তাহলে এই যে ডাউনওয়ার্ড ফোর্স, নিচের দিকের যে বল, সেই বলটা কাটিয়ে তাকে উপরে উঠে আসতে হবে।
মানে জিনিসটা এরকমভাবে ভাবতে পারো, দেখো আমরা যখন থাকি জেনারেলি কেউ যদি কোনো ভালো কাজ করতে চায় তাহলে তার চারিপাশে অনেকেই চেষ্টা করে কি তাকে নিচে নামিয়ে দেওয়ার, অর্থাৎ তাকে মোটিভেশন দেওয়ার পরিবর্তে সবাই চেষ্টা করে যে তাকে ডিমোটিভেট করতে, তাকে নিচে নামিয়ে আনতে। এখানে ওয়াটার মলিকিউলের ক্ষেত্রেও সেই একই জিনিস ভাবতে পারো, যে এই নিচের মলিকিউলগুলো যখন উপরে উঠে আসতে চাইছে তখন তার উপর একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স কাজ করছে। তাহলে সেই ব্যক্তি যে ভালো কিছু করতে চাইছিল, তাকে যদি জীবনে উন্নতি করতে হয় তাহলে তাকে কি করতে হবে? তার যে বাধা বল, চারিপাশের যে বাধা বল, সেই বাধা বলকে অতিক্রম করে তাকে কিছু কাজ করতে হবে। সেই অতিক্রম করতে গেলে তাকে কিছু হার্ড ওয়ার্ক করতে হবে, কিছু ভালো কাজ করতে হবে। তাহলে এখানে ওয়াটার মলিকিউলগুলোকেও কিছু কাজ করে উপরে আসতে হবে, অর্থাৎ তার কিছু এনার্জি লস হবে। সেই এনার্জিটাই কি থাকে এই মলিকিউলগুলোর সারফেস এনার্জি হিসাবে সঞ্চিত থাকে। বোঝা গেছে? যেমন কোনো একটা বস্তুকে তোমরা যখন গ্র্যাভিটেশনাল এনার্জি পড়েছো, নিচে থেকে যখন আমরা উপরে তুলে নিয়ে যাই তখন আমাকে কাজ করতে হয়, এবং সেই আমার করা কাজটা বস্তুর পোটেনশিয়াল এনার্জি হিসাবে সঞ্চিত থাকে বা বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে। এখানেও ঠিক তাই, যখনই ওই গ্লাসের ভিতর দিকে থাকা অণুগুলো সারফেসের কাছাকাছি আসতে চায় তখন তাকে সারফেসের কাছাকাছি এলে কি হয়, তার উপর একটা ডাউনওয়ার্ড ফোর্স কাজ করে। সেই ডাউনওয়ার্ড ফোর্সকে অতিক্রম করে তাকে সারফেসে আসতে হয়, অর্থাৎ তাকে কিছু কাজ করতে হয়। সেই কাজটা কি হয়, ওই মলিকিউলগুলোর সারফেস এনার্জি হিসেবে সঞ্চিত থাকে। দেখো নিচে তোমাদের সারফেস এনার্জি ডেফিনেশনটা দেয়া আছে। আমরা সারফেস এনার্জি যখন আসবো তখন এখানে দেখবো যে সারফেস এনার্জি কাকে বলে। এই জিনিসটা তোমরা মনে রাখো, মলিকিউলার থিওরি থেকে এটা আমরা ব্যাখ্যা করতে পারি। যে থিওরিটা আমরা বললাম যে ভিতরের দিকের মলিকিউলগুলোর ওপর নেট ফোর্স 0 হয়, কিন্তু সেটা যখন সারফেসের কাছাকাছি আসতে চায় তখন তার ওপর একটা নিচের দিকে বল কাজ করে, এবং এই নিচের দিকের বল বাধা বলকে অতিক্রম করে ভিতরের অণুগুলোকে সারফেসে আসতে হয়, এবং সেই যে বলকে অতিক্রম করার জন্য যে কাজটা করতে হলো সেটাই তার এনার্জি হিসেবে সঞ্চিত থাকে, সেটাকে আমরা সারফেস এনার্জি বলি। একটু পরেই দেখব, কিন্তু তার আগে আমরা দেখে নিই যে সারফেস টেনশনটা কাকে বলি। তাহলে ম্যাথমেটিক্যালি আমরা সারফেস টেনশনকে কিভাবে ডিফাইন করতে পারি। তাহলে দেখো যে সারফেসের যে অণুগুলো ছিল সেগুলোর ওপর কি একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স কাজ করছে। তারপর মানে কি, যে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কেন স্ট্রেসড মেমব্রেনের মতো কাজ করে লিকুইডের যে ফ্রি সারফেসটা, কারণ তার উপর সবসময় একটা কি ফোর্স কাজ করছে। সেই ফোর্সের জন্য কি সেই লিকুইডের ফ্রি সারফেসটা একটা স্ট্রেসড মেমব্রেনের মতো কাজ করে বা টান টান করা পর্দার মতো ব্যবহার করে। দেখো ম্যাথমেটিক্যালি আমরা সারফেস টেনশনটাকে কীভাবে ডিফাইন করতে পারি। ধরো এটা হচ্ছে ছবিতে দেখানো হয়েছে, দেখো এটা হচ্ছে কি লিকুইডের ফ্রি সারফেস। এই ফ্রি সারফেসের ওপর আমি ধরো যে কোনো একটা লাইন ড্র করলাম। এবার কিভাবে ডিফাইন করতে পারি দেখো, এখানে বলা আছে সারফেস টেনশন অফ এ লিকুইড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স পার ইউনিট লেন্থ অফ অ্যান ইমাজিনারি লাইন ড্রন অন দ্য লিকুইড সারফেস acting perpendicularly to it at every point and tangentially to the surface। তাহলে সারফেস টেনশন হচ্ছে কি, কোনো একটা লিকুইডের ফ্রি সারফেসের ওপর যদি আমরা একটা কল্পিত রেখা টানি তাহলে সেই রেখার প্রতি একক দৈর্ঘ্যে যে বল কাজ করে, এবং বল তোমরা জানো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে বলটা কোন দিকে কাজ করে, অ্যাক্টিং পারপেন্ডিকুলারলি টু ইট, মানে যে লাইনটা নিয়েছি তার পারপেন্ডিকুলারলি, এবং যে সারফেসটা আছে লিকুইডের যে সারফেসটা আছে তার সঙ্গে স্পর্শকীয়ভাবে বা ট্যানজেন্সিয়ালি টু দ্য সারফেস যে বলটা কাজ করে সেটাকে আমরা বলি কি সারফেস টেনশন। আর একবার বলি বাংলাতে, যে সারফেস টেনশন হচ্ছে কি লিকুইডের ফ্রি সারফেসের উপর যদি একটা কল্পিত রেখাটা নিই তাহলে সেই রেখার একক দৈর্ঘ্যে ওই রেখার সঙ্গে লম্বভাবে এবং ওই লিকুইডের ফ্রি সারফেসের সঙ্গে স্পর্শকীয়ভাবে যে বল কাজ করে তাকে আমরা বলবো কি সারফেস টেনশন। বোঝা গেছে? তাহলে এটা ছিল আমার লিকুইডের সারফেস, আর এটা ছিল আমার কল্পিত রেখা। এই যে রেখাটা আমরা কল্পনা করেছি, ইমাজিনারি লাইন মানে হচ্ছে কল্পিত রেখা। তাহলে এই লিকুইডের সারফেসের উপর যে একটা রেখা কল্পনা করেছি সেই রেখাটা দৈর্ঘ্য ধরো এল,
এবং এই রেখাটার ওপর যদি টোটাল ফোর্স এফ হয় তাহলে একক দৈর্ঘ্যে ফোর্স কত হবে? এফ বাই এল। সেটাকেই আমরা বলি সারফেস টেনশন। সারফেস টেনশন টি ইজ ইকুয়াল টু এফ বাই এল, যেখানে এফটা হচ্ছে কি আমরা যে ইমাজিনারি লাইন টেনেছি সেই লাইনটার ওপর টোটাল ফোর্স, আর এলটা হচ্ছে কি ইমাজিনারি লাইনটার দৈর্ঘ্য। তাহলে এখান থেকে সহজেই এই ইকুয়েশন থেকে তোমরা সারফেস টেনশনের ডাইমেনশন এবং ইউনিটটা বের করে নিতে পারবে। সেটা আমি ডিসকাস করছি না। ইউনিট ডাইমেনশন কীভাবে বের করতে হয় আমি আগে বলেছি, এটা তোমরা বের করে নিতে পারবে খুব সহজেই, ইউনিট এবং ডাইমেনশনটা। সারফেস টেনশনের ডাইমেনশন হয় এম টি টু দি পাওয়ার -2 এবং ইউনিট হয় নিউটন পার মিটার। দেখো এখান থেকে বুঝতে পারছো ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, আর এল অর্থাৎ লেন্থ এর ইউনিট হচ্ছে মিটার। তাহলে সারফেস টেনশনের ইউনিট হচ্ছে কি নিউটন পার মিটার, বা এটা আরও একটা ইউনিট হয় জুল পার মিটার স্কোয়ার। এই ইউনিটটা কীভাবে আসছে আমরা একটু পর আসছি। একইভাবে সিজিএস ইউনিট কী হবে? ডাইন পার সেন্টিমিটার বা আর পার সেন্টিমিটার স্কোয়ার। দেখো এখানে ইউনিটটা কি জুল পার মিটার স্কোয়ার, বা আর সিজিএস হচ্ছে আর পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে জুলটা কিসের ইউনিট? জুলটা হচ্ছে এনার্জির ইউনিট, আর মিটার স্কোয়ার হচ্ছে কি এরিয়ার ইউনিট। তাহলে জুল হচ্ছে কি এনার্জির ইউনিট। ক্লিয়ার করে লিখি আমি পুরোটা। তাহলে জুলটা হচ্ছে কি এনার্জির ইউনিট, জুল বা আর্ক সেটা হচ্ছে কি এনার্জি ইউনিট। আর মিটার স্কোয়ার সেটা হচ্ছে কি এরিয়ার ইউনিট। তাহলে যে জুল পার মিটার স্কোয়ার এটা অ্যাকচুয়ালি কি আসছে? এনার্জি পার এরিয়া। এনার্জি পার এরিয়া অর্থাৎ একক ক্ষেত্রফলে যে পরিমাণ এনার্জি হয়। এবার কি এনার্জি সেটা আমরা আসছি। দেখো এবার এই এনার্জিটা হচ্ছে কি সারফেস এনার্জি। তার আগে আমাকে সারফেস এনার্জিটা জানতে হবে। তাহলে সারফেস এনার্জির আকারেও আমরা সারফেস টেনশনকে ডিফাইন করতে পারি, তার সংজ্ঞা দিতে পারি। এখানে যে সংজ্ঞাটা দিলাম দেখো, প্রথমেই সারফেস টেনশন কি সেখানে একটা দেখেছিলাম সংজ্ঞা। সেটা কি? সারফেস টেনশন হচ্ছে লিকুইডের প্রপার্টি, যে প্রপার্টির জন্য লিকুইডের ফ্রি সারফেস একটা টান টান করা পর্দার মতো ব্যবহার করে এবং মিনিমাম সারফেস এরিয়া জুড়ে থাকতে চায়। এটা ছিল কি গুণগত সংজ্ঞা। পরিমাণগত সংজ্ঞায় কি দেখলাম? ফোর্সের আকারে যে সংজ্ঞাটা দেখলাম সেটা হচ্ছে কি সারফেস টেনশন হচ্ছে লিকুইডের ফ্রি সারফেসের ওপর যদি আমরা একটা ইমাজিনারি লাইন টানি তাহলে সেই লাইনের প্রতি একক দৈর্ঘ্যে ওই লাইনটার সঙ্গে লম্বভাবে এবং ওই ফ্রি সারফেসটার সঙ্গে স্পর্শকীয়ভাবে যে বল কাজ করে সেটাকে আমরা বলি কি সারফেস টেনশন। এখন আমরা সারফেস এনার্জির আকারে সারফেস টেনশনের সংজ্ঞাটা দেখব। এই বিভিন্ন জিনিসের আকারে সংজ্ঞাটা বলার একটাই উদ্দেশ্য যে তোমাদের যখন নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে, প্রবলেম সলভ করতে হবে, তখন সারফেস টেনশন যদি আমাকে বের করতে দেয়, ধরো আমাকে বলে দিল সারফেস এনার্জি, তখন আমাকে সারফেস এনার্জির আকারে ফর্মুলা যেটা আছে সেটা ব্যবহার করতে হবে। যদি আমাকে ওই ফোর্সটা বলে দিল, যে কল্পিত লাইন সেই কল্পিত লাইনের ওপর টোটাল ফোর্সটা বলে দিল, তাহলে তখন আমাকে ফোর্সের আকারে যে সারফেস এনার্জির ফর্মুলাটা আছে অর্থাৎ টি ইজ ইকুয়াল টু এফ বাই এল সেই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে আমাকে সমস্ত সংজ্ঞাগুলোই জানতে হবে। তাহলে দেখো মলিকিউলার থিওরি যেটা আমরা বললাম যে নিচের দিক থেকে যখন অণুগুলো উপর দিকে যায় তখন তার উপর একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স কাজ করে এবং সেই ফোর্সকে কাটিয়ে অণুগুলোকে যদি সারফেসে আসতে হয়, যে ফ্রি সারফেস লিকুইডের সেখানে আসতে হয়, তাহলে তাকে একটা কাজ করতে হয়। সেই কাজটাই লিকুইডের কি থাকে সারফেস এনার্জি হিসেবে সঞ্চিত থাকে। সেটাই বলা আছে এখানে, ফ্রম মলিকুলার থিওরি ইট ক্যান বি শোন দ্যাট অল দ্য মলিকিউলস লাইং অন দ্য ফ্রি সারফেস অর উইদিন দ্য surface film of a liquid are acted upon by a resultant cohesive force directed perpendicular to the surface, and hence those molecules possess potential energy. Thus the free surface of a liquid possesses potential energy. This potential energy
পার ইউনিট সারফেস এরিয়া ইজ কল্ড সারফেস এনার্জি। তাহলে এই যে লিকুইডের ফ্রি সারফেসটা ছিল, সেই ফ্রি সারফেসের যে মলিকিউলগুলো আছে সেগুলো কি, সেইগুলোর ওপর একটা এই সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলারলি একটা কোহেসিভ ফোর্স কাজ করে। সেই কোহেসিভ ফোর্সের জন্য কি এই মলিকিউলগুলোর একটা পোটেনশিয়াল এনার্জি আছে। তাহলে এই সারফেসের একটা কি, লিকুইডের ফ্রি সারফেসের একটা পোটেনশিয়াল এনার্জি আছে। এখন এই পার ইউনিট এরিয়া, একক ক্ষেত্রফলে যে পোটেনশিয়াল এনার্জি, সেটাকে আমরা বলবো কি, সারফেস এনার্জি। বোঝা গেছে? লিকুইডের যে ফ্রি সারফেস সেটার একটা পোটেনশিয়াল এনার্জি আছে, এবং একক ক্ষেত্রফলে যে পোটেনশিয়াল এনার্জি থাকে সেটাকে আমরা বলবো সারফেস এনার্জি। ওকে, বোঝা গেছে? তাহলে সারফেস টেনশনকে আমরা এই সারফেস এনার্জির আকারে কিভাবে ডিফাইন করব? দেখো, সারফেস টেনশন অফ এ লিকুইড মে অলসো বি ডিফাইন্ড টু বি ইকুয়াল টু ইটস সারফেস এনার্জি। মানে সারফেস টেনশনটা ওই যে লিকুইডের ফ্রি সারফেস তার সারফেস এনার্জির সঙ্গে সমান হয়। দেখো, আগের সংজ্ঞা থেকেই এই সংজ্ঞাটাতে আসা যায়। কিভাবে? দেখো, আগের সঙ্গে আমরা কি পড়লাম, যে ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা পেয়েছিলাম, সারফেস টেনশন টি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এল। তাহলে দেখো, এখানে ডাইমেনশনালি আমরা দেখতে পারি এফ উপরে ধরো এল দিয়ে গুণ করলাম, নিচেও তাহলে কি হয়ে গেল, এল স্কোয়ার। তাহলে দেখো, এখানে এফ মানে কি ছিল, ফোর্স, ইন্টু এল মানে লেন্থ, বা একে ডিসপ্লেসমেন্ট ভাবতে পারি। তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে কি, ওয়ার্ক। ওয়ার্কটা কার সঙ্গে সমান হয়, এনার্জি। তাহলে উপরে কি হয়ে গেল, এনার্জি। আর নিচে কি আছে, লেন্থের স্কোয়ার মানে এরিয়া। তাহলে এনার্জি পার এরিয়া। তাহলে সারফেস টেনশন টি ইজ ইকুয়াল টু কী পেলাম, এনার্জি পার এরিয়া। এখানে এই এনার্জিটা কি, ওই যে ফ্রি সারফেসটা তার পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি পার এরিয়া, এটাকেই আমরা কি বলি, একক ক্ষেত্রফলে যে পোটেনশিয়াল এনার্জি সারফেসটার, সেটাকে আমরা বলি কি, সারফেস এনার্জি। এসি শর্টে লিখছি, সারফেস এনার্জি। তাহলে যে সারফেস টেনশন টিটা পেলাম সেটা কার সঙ্গে সমান হলো, সারফেস এনার্জির সাথে। তাহলে সারফেস টেনশন অফ এ লিকুইড মে অলসো বি ডিফাইন্ড টু বি ইকুয়াল টু ইটস সারফেস এনার্জি। ওকে, এবার খুব সুন্দর একটা এক্সাম্পল দেখবো এখানে। দেখো, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তোমরা দেখেছো, যদি আমরা একটা সারফেসের ওপর, যদি আমরা বাড়ি মেঝের ওপর ধরো, এটা হচ্ছে বাড়ি মেঝের সারফেস, তার উপর যদি আমরা একটা জলের ফোঁটাকে রাখি, তাহলে জলের ফোঁটাটা কীরকম শেপ নেই, এরকম ধরনের শেপ হয়। কিন্তু যদি এই মেঝের ওপরই আমি এক ফোঁটা পারদকে ফেলি, তাহলে পারদটা কেমন হয়ে যায়, এরকম শেপ নেয়। বা তুমি বাড়ির মেঝের ওপর জলকে না ফেলে যদি একটা পদ্ম পাতার ওপর তুমি একটা জলের ফোঁটাকে রাখো, তাহলে কেমন শেপ হবে, সেটার শেপটা হবে স্ফেরিক্যাল বা গোলকের মতো। তাহলে মেঝের ওপর যখন রাখছি জলকে, তখন এরকম ওভাল শেপের হচ্ছে, অথচ এই পদ্ম পাতার ওপর যখন রাখছি, পদ্ম পাতার সারফেসের ওপর, তখন এরকম স্ফেরিক্যাল শেপ হচ্ছে। বা মেঝের ওপর যখন পারদকে রাখছি, তার শেপটা কেমন হচ্ছে, স্ফেরিক্যাল হচ্ছে, গোলকের মতো। এরকম কেন হচ্ছে? এই ডিফারেন্ট শেপ হওয়ার পিছনে কনসেপ্টটা হচ্ছে কি, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। মানে আমরা যে সারফেসটা নিচ্ছি, যে সারফেসটার ওপর লিকুইডকে রাখছি, সেই সারফেস এবং লিকুইডের অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কত, সেইটার ওপর নির্ভর করে আমরা বলতে পারি যে লিকুইডের যে শেপটা হবে সেটা ওভাল শেপের হবে নাকি স্ফেরিক্যাল শেপের হবে। এখন এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কাকে বলবো? অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হচ্ছে এই যে লিকুইডটা যে সলিড সারফেসের ওপর রেখেছি, আমি এই লিকুইডের ফোঁটাটা যে সলিড সারফেসের ওপর রেখেছি, এদের যে কন্ট্যাক্ট পয়েন্ট, এখানে কন্ট্যাক্ট পয়েন্ট কোনটা, দেখো এইটা হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্ট। এই কন্ট্যাক্ট পয়েন্টে যদি আমরা ওই লিকুইড সারফেসটার ওপর একটা স্পর্শক টানি, এটা হচ্ছে স্পর্শক।
তাহলে সেই স্পর্শকটা এই লিকুইডের মধ্যে দিয়ে যে কোণ করবে, এই কোণটা কিন্তু নয়, আমরা এই কোণটা কিন্তু নয়, আমরা সর্বদা কোন কোণটা ধরবো, লিকুইডের মধ্য দিয়ে যে কোণটা কাজ করবে, অর্থাৎ এই স্পর্শকটা লিকুইডের মধ্য দিয়ে যে কোণটা আছে সেই কোণটাকে ধরবো। এই কোণটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থিটা। দেখো সেকেন্ড কেসটায় যেটা পারদের জন্য এঁকেছি, মার্কারির জন্য, সেটাতে কি হচ্ছে দেখো, এখানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট কোনটা, যে মার্কারির ড্রপটা আছে এবং যে সারফেসটা আছে সলিড সারফেসটা, তাদের সংযোগ স্থল কোনটা, এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে যদি আমি স্পর্শকটা নিই, এটা হচ্ছে স্পর্শক, তাহলে সেই স্পর্শকটা এই লিকুইডের মধ্য দিয়ে অর্থাৎ মার্কারির মধ্য দিয়ে যে কোণটা আছে সেই কোণটাকে আমরা ধরব। এটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থিটা। তাহলে দেখো এখানে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থিটাটা কি হচ্ছে, দেখো 90 ডিগ্রির কম হচ্ছে, এখানে হচ্ছে কি লেস দ্যান 90 ডিগ্রি। আর এখানে কি হচ্ছে, মার্কারির কেসে থিটাটা কত হচ্ছে, থিটাটা হচ্ছে কি গ্রেটার দ্যান, দেখো এই যে কোণটা হচ্ছে সেই কোণটা হচ্ছে কি গ্রেটার দ্যান 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি, এখানে একইভাবে পদ্মপাতার ক্ষেত্রে যেটা, পদ্মপাতার উপর যদি আমরা একটা জলের ড্রপকে ফেলি তাহলে সেটা কি স্ফেরিক্যাল শেপ নেই, এখানেও কি এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্টে যদি আমরা একটা স্পর্শক আঁকি, সেই স্পর্শকটা লিকুইডের মধ্য দিয়ে অর্থাৎ জলের ফোঁটার মধ্য দিয়ে যে কোণটা আছে, এখানে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, সেটা হচ্ছে কি গ্রেটার দ্যান 90 ডিগ্রি। তাহলে দেখো দুটো কেস পাচ্ছি, একটা হচ্ছে কি লেস দ্যান 90 ডিগ্রি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, আর একটা হচ্ছে কি গ্রেটার দ্যান 90 ডিগ্রি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। দেখো যখন সলিড সারফেস এবং লিকুইড এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট লেস দ্যান 90 ডিগ্রি হবে, তখন এই লিকুইড যে ড্রপটা আছে সেটার শেপটা কেমন হয়ে যাচ্ছে, ওভাল শেপ হয়ে যাবে। কিন্তু যদি আমাদের যে সারফেস এবং লিকুইড সে দুটোর মধ্যে যদি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 90 ডিগ্রির বেশি হয়, তাহলে তখন সেই লিকুইডের শেপটা কেমন হবে, সেই লিকুইডের শেপটা ওই সারফেসের ওপর স্ফেরিক্যাল হবে, একদম পিওরলি স্ফেরিক্যাল না হলেও প্রায় গোলকের মতো হবে। তাহলে বোঝা গেছে দুটো কেসের মধ্যে ডিফারেন্স। তাহলে এই জলকে যখন পদ্মপাতায় রাখা হচ্ছে তখন কেন স্ফেরিক্যাল হয় না, স্ফেরিক্যাল হওয়ার পিছনে কারণটা হচ্ছে কি, এই পদ্মপাতায় এবং জলের যে ড্রপ এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি। ওকে, এখান থেকে আরও একটা জিনিস কনক্লুড করা যায় যে যদি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 90 ডিগ্রি হয়, গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে সেই লিকুইড কোনো একটা সলিড সারফেস এবং লিকুইড, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা কিসের ওপর নির্ভর করে, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা নির্ভর করবে আমি কোন সলিড সারফেসের ওপর কোন লিকুইডকে রেখেছি, অর্থাৎ সলিড সারফেস এবং লিকুইড এই দুটোর মধ্যে উপর নির্ভর করবে যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা কত হবে। আমি যদি বাড়ির মেঝের ওপর, কংক্রিটের মেঝের ওপর যদি আমরা একটা লিকুইডের ড্রপকে ধরো জলের ফোঁটাকে রাখি, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট একরকম হবে। যদি আমরা গ্লাসের ওপর একটা জলের ফোঁটাকে রাখি তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট অন্যরকম হবে, এবং এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের ওপর নির্ভর করে ওই লিকুইড যে ড্রপ তার শেপটাও বিভিন্ন হবে। বিভিন্ন সারফেস, আমি যদি কাঠের উপর একটা লিকুইড ড্রপকে রাখি তাহলে সেই কাঠ এবং সেই কাঠের উপর ধরো জলের ড্রপকে রেখেছি, তাহলে কাঠ এবং জলের যে ড্রপলেট সেই দুটোর মধ্যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট আলাদা হবে। সেখানে কাঠের উপর যদি এক ফোঁটা জল রাখি সেটা যে শেপে থাকে, যদি আমরা গ্লাসের উপর এক ফোঁটা জল রাখি সেটার শেপ একটু অন্য ধরনের হয়। তাহলে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা নির্ভর করবে আমরা কোন সারফেসের ওপর কোন লিকুইডকে রেখেছি, অর্থাৎ সারফেস এবং লিকুইডের ওপর। এখন দেখা যায় যদি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট লেস দ্যান 90 ডিগ্রি হয়, কোনো একটা সারফেস এবং লিকুইডের ভিতর অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট যদি লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে সেই লিকুইড সেই সারফেসটাকে ভেজাতে পারে। আর যদি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কোনো একটা সারফেস এবং লিকুইডের মধ্যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে সেই লিকুইড সেই সারফেসকে ভেজাতে পারে না। দেখো এখানে মার্কারিকে যদি আমরা রাখি একটা গ্লাসের ওপর, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়,
সেই জন্য কি মার্কারি বা পারদ ওই গ্লাসকে ভেজাতে পারে না। কিন্তু গ্লাসের ওপর যদি একটা লিকুইডের ওয়াটার ড্রপলেট রাখি, ওয়াটারের একটা জলের যদি একটা ফোঁটা রাখি, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট যেহেতু লেস দেন 90 ডিগ্রি হয়, সেই জন্য কি হয়, সেই যে ওয়াটার ড্রপ সেটা কাঁচকে কি ভেজাতে পারে। এখন একইভাবে দেখতে পাবে পদ্ম পাতার উপর যদি তুমি 1 ফোঁটা জল রাখো, দেখবে সেই জলটা কিন্তু পদ্ম পাতাটাকে ভেজাতে পারছে না। কারণ কি, এদের মধ্যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পেরেছি যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট জিনিসটা কি। এখানে দেখো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের ডেফিনেশন দেওয়া আছে, যে ডেফিনেশনটা বললাম আমি এখনই, সেই ডেফিনেশনটা দেওয়া আছে। ফর এ গিভেন লিকুইড, দেখো একটা নির্দিষ্ট লিকুইড ইন এ কন্ট্যাক্ট উইথ এ গিভেন সলিড, একটা নির্দিষ্ট সলিডের কন্ট্যাক্টে, দ্য অ্যাঙ্গেল উইথ হুইচ for a given liquid in contact with a given solid, the angle which the tangent to the free surface of the liquid at the point of contact with the solid makes with the solid inside the liquid is called the angle of contact for that pair of liquid and solid. তাহলে কি, একটা নির্দিষ্ট লিকুইড এবং নির্দিষ্ট কঠিন পদার্থের ক্ষেত্রে ওই লিকুইডের ফ্রি সারফেসের ওপর টানা স্পর্শক ওই লিকুইডের মধ্য দিয়ে যে কোণ উৎপন্ন করে, সেটাই হচ্ছে কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। এবং স্পর্শকটা আমাকে কোন পয়েন্টে টানতে হবে, পয়েন্ট অফ কন্ট্যাক্টে, মানে যে সারফেসের ওপর লিকুইড ড্রপটাকে রেখেছি সেখানে যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট আছে, সেই পয়েন্ট অফ কন্ট্যাক্টে টানা স্পর্শক, যে স্পর্শকটা টানবো লিকুইড সারফেসের ওপর, সেটা এই লিকুইডের মধ্য দিয়ে যে কোণটা করবে সেটাকেই বলবো আমরা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। সেটাই এখানে বলা আছে। এখানে দেখো দুটো ছবিতে দেখানো হয়েছে যে একটা গ্লাসের প্লেটকে দুই ধরনের লিকুইডের মধ্যে ডোবানো হয়েছে। ফার্স্টে আমরা কোন লিকুইডের মধ্যে ডুবিয়েছি, ওয়াটারের মধ্যে। ওয়াটারের মধ্যে যখন ডোবানো হয় তখন দেখো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা যেহেতু লেস দ্যান 90 ডিগ্রি হয়, সেই জন্য ওয়াটারের যে ফ্রি সারফেসটা হয় সেটা কনকেভ আকার ধারণ করে, অর্থাৎ অবতল আকার ধারণ করে। এখানে যে এই যে গ্লাস প্লেটটাকে যখন ডোবানো হয়েছে, একটা সলিড গ্লাস প্লেটকে ডোবানো হয়েছে এখানে, তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্ট কোনটা, এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে দেখো লিকুইডের যে ফ্রি সারফেস তার উপর একটা স্পর্শক টেনেছে, সেই স্পর্শকটা এই লিকুইডের মধ্য দিয়ে সলিডের যে সারফেস তার সঙ্গে যে কোণটা করেছে, সেই কোণটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থিটা। তাহলে এখানে যদি আমরা গ্লাস প্লেটকে যখন ওয়াটারের মধ্যে রাখছি, তখন এই যে বাইরের দিকে যে লিকুইডের সারফেসটা সেটা কি কনকেভ আকার ধারণ করছে বা অবতল আকার ধারণ করছে। কারণ কি, এদের অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কি লেস দ্যান 90 ডিগ্রি হয়। আর যখন এটাকে পারদের মধ্যে রাখছি, তখন দেখো পারদের এই বাইরের দিকে যে পারদের অংশটা আছে, সেই পারদের সারফেসটা কেমন হয়ে যাচ্ছে, কনভেক্স হয়ে যাচ্ছে বা উত্তল হয়ে যাচ্ছে। কারণ কি, দেখো এখানে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট গ্লাস এবং পারদ, এদের মধ্যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কত হয়, গ্রেটার দ্যান 90 ডিগ্রি। দেখো এখানে গ্রেটার দ্যান 90 ডিগ্রি, এই যদি উত্তল না হয়ে অবতল হতো তাহলে কি হয়ে যেত, লেস দ্যান 90 ডিগ্রি হতো। কিন্তু যেহেতু গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই এটাকে কী হতে হবে, অবতল হতে হবে। দেখো এখানে অ্যাঙ্গেল অফ পয়েন্ট অফ কন্ট্যাক্ট কোনটা, পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে এই পয়েন্টটা, বা এদিকে যদি টানি তাহলে এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে কি এই লিকুইড যে সারফেসটা আছে, সেই সারফেসের উপর কি টানবো, আমি একটা স্পর্শক টানবো। সেই স্পর্শকটা এই লিকুইডের মধ্য দিয়ে যে কোণটা করেছে সেটাই হচ্ছে কি, লিকুইডের মধ্য দিয়ে এই সলিড সারফেসের সঙ্গে যে কোণটা করেছে সেটাই হচ্ছে কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা থিটা। বাঁ দিকটাই যদি আমি টেনে দেখাই, তাহলে এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে যদি আমরা লিকুইড সারফেসের ওপর একটা স্পর্শক টানি, সেই স্পর্শকটা এই লিকুইডের মধ্য দিয়ে এই গ্লাস সারফেসের সঙ্গে যে কোণটা করেছে, অর্থাৎ এই যে কোণটা, সেই কোণটাই হচ্ছে কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থিটা। তাহলে এখানে যেহেতু অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থিটাটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, সেজন্য এই শেপটা কি হচ্ছে আমার
কনভেক্স হয়ে যাচ্ছে বা উত্তল হয়ে যাচ্ছে, এবং ওয়াটারের মধ্যে দিয়ে উপর যদি আমরা একটা সলিড গ্লাস প্লেটকে ডিপ করি বা ডোবাই, তাহলে যেহেতু গ্রেটার অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট লেস দ্যান 90 ডিগ্রি হয়, সেজন্য এই লিকুইডের সারফেসটা কেমন হয়ে যাচ্ছে, ফ্রি সারফেসটা কনভেক্স হয়ে যাচ্ছে বা অবতল হয়ে যাচ্ছে। ওকে, তাহলে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বোঝা গেছে। এখানে দেখো আমি যে প্রপার্টিগুলো বললাম এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের, সেগুলো এখানে লেখা আছে। এখানে নোট করা আছে যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট যদি লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে কোনো একটা গিভেন পেয়ার অফ লিকুইড অ্যান্ড সলিডের ক্ষেত্রে যদি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে সেই লিকুইড ওই সলিড সারফেসকে ভেজাতে পারে, আর যদি গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে সেই লিকুইড ওই সলিড সারফেসকে ভেজাতে পারে না। আর একটা পয়েন্ট কি নোট করা আছে, দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ডাজ নট ডিপেন্ড আপন দ্য ইনক্লিনেশন অফ দ্য সলিড। মানে ওই যে গ্লাস প্লেট যেটা একটু আগে আমি দেখালাম ছবিতে, যেখানে এই গ্লাস প্লেটটাকে কিভাবে আমি ডোবাচ্ছি, মানে এটাকে সোজা না ডুবিয়ে যদি আমি এভাবেও ডোবাই, ধরো আমি গ্লাস প্লেটটাকে এভাবে রেখেছি, তাহলে এই যে ইনক্লিনেশন, আমি ইনক্লাইন করে রাখলাম নাকি সোজা ডোবালাম, সেটার উপর কিন্তু অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট নির্ভর করে না। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট শুধুমাত্র নির্ভর করে যে আমি কোন লিকুইডকে কোন সলিডের ওপর রাখছি, অর্থাৎ এটা গিভেন পেয়ার অফ লিকুইড অ্যান্ড সলিডের ওপর নির্ভর করে। ওকে, নেক্সট আমরা দেখব ক্যাপিলারিটি। এগুলো হচ্ছে সারফেস টেনশনের এক একটা ধর্ম, এই সারফেস টেনশনের জন্যই এগুলো হয়ে থাকে। ক্যাপিলারিটি যে ধর্মটা, সেটাও কি লিকুইডের সারফেস টেনশনের জন্যই হয়ে থাকে। ক্যাপিলারিটি কথাটা এসছে ক্যাপিলার্স থেকে। দেখো, একটা ক্যাপিলারি টিউব তোমরা হয়তো নাম শুনে থাকবে। ক্যাপিলারি টিউব হচ্ছে একটা, আমরা নর্মাল টিউব কেমন দেখি, নর্মাল টিউব হচ্ছে কি এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপের নলের মতো, এটাকে আমরা টিউব বলি, যার কি ভিতরের দিকের একটা ব্যাসার্ধ থাকে, এই ভিতর দিকটা কি থাকে, ফাঁপা থাকে। এখন এই যে এই ফাঁপা অংশটার ব্যাসার্ধ যদি খুব কম হয়, একদম খুব কম, তাহলে সেরকম টিউবকে আমরা কি বলি, ক্যাপিলারি টিউব। তাহলে একটা টিউব আছে যার এই ভিতরের ব্যাসার্ধটা কি খুব কম, এই যে ব্যাসার্ধটা আর, এটা হচ্ছে ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ বলি আমরা, আর দিয়ে ডিনোট করছি, আর লেটার দিয়ে, সেই আরটা হচ্ছে কি খুবই কম। ক্যাপিলাস কথার অর্থ হচ্ছে চুল, আমাদের মাথার যে চুল, সেই চুলের যে ডাইমেনশন একটা ব্যাসার্ধ, সেরকম যদি ব্যাসার্ধ হয় এই টিউবের, তাহলে সেরকম টিউবকে আমরা বলবো ক্যাপিলারি টিউব। এই ক্যাপিলাস কথা থেকেই ক্যাপিলারি কথাটা এসেছে। ক্যাপিলাস কথার অর্থ হচ্ছে কি চুল, তাহলে সেই ক্যাপিলাস অর্থাৎ চুলের যে ডাইমেনশন, সেই ডাইমেনশনের যদি আমরা একটা, সেই ডাইমেনশনের ব্যাসার্ধের যদি আমরা একটা টিউব নিই, সেরকম টিউবকে আমরা কি বলবো, ক্যাপিলারি টিউব। এরকম ক্যাপিলারি টিউবকে ধরো এই একটা পাত্রের মধ্যে জল রাখা আছে, এই জলের মধ্যে যদি আমরা একটা ক্যাপিলারি টিউবকে, এত দূর অবধি জল ছিল, প্রথমে প্রথমে ধরো এরকমভাবে জল ছিল পুরোটা, এই জলের মধ্যে কি করেছি, এই যে ক্যাপিলারি টিউবটা আছে আমাদের, এই ক্যাপিলারি টিউবটাকে এর মধ্যে ডুবিয়ে দিয়েছি। এর ফলে কি হবে, এই যে জল ছিল, জল অটোমেটিক্যালি এই ক্যাপিলারি টিউবের মধ্যে উঠতে শুরু করবে, একটা হাইট পর্যন্ত উঠে জলটা থেমে যাবে। তাহলে কি জলটা কত দূর অবধি ছিল আমার পাত্রে, এই লেভেল অবধি ছিল, কিন্তু এই পাইপের মধ্যে জলের লেভেলটা উঠে গেল। দেখো, আমরা যখন নিচে থেকে জলকে তুলতে যাই, তখন আমাকে কি করতে হয়, এনার্জি দিতে হয়। আমি যদি আমাদের বাড়ির যে নিচের তলা থেকে ধরো উপর তলায় আমি জল তুলতে চাই, তখন আমাকে কি পাম্প চালাতে হয়, অর্থাৎ এনার্জিটা কে দিচ্ছে, পাম্প দিচ্ছে। তাহলে এখানে এই যে ক্যাপিলারি টিউবের মধ্যে জলটা উঠে গেল একটা হাইট অবধি, তাহলে এখানে এনার্জিটা পেলো কোথা থেকে, এলো কোথা থেকে,
এটা হচ্ছে লিকুইডের সারফেস এনার্জির জন্য হয়। আমরা একটু আগেই বললাম যে লিকুইডের যে ফ্রি সারফেস তার একটা পোটেনশিয়াল এনার্জি থাকে, সেটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট এরিয়া, সেটাকে আমরা বলি কি সারফেস এনার্জি। সেই সারফেস এনার্জির জন্য কি হয়, এই যে জলটা ছিল সেই জলটাই ক্যাপিলারি টিউবের মধ্যে উঠে যায়। কিন্তু এই যে টিউবের ডাইমেনশন, খুব বড় ব্যাসার্ধের যদি টিউব আমরা এখানে ডুবিয়ে দিই তাহলে কিন্তু এটা উঠতে পারবে না। আমাকে সবসময় মনে রাখতে হবে এটা শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য, যদি আমরা একটা ক্যাপিলারি টিউব অর্থাৎ যে টিউবের ব্যাসার্ধ খুব কম সেরকম টিউবকে যদি ডোবাই তবেই জলটাকে উপর দিকে উঠে আসবে। এটা গেল জলের ক্ষেত্রে। কিন্তু পারদের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে। পারদের ক্ষেত্রে একটা পারদকে ভর্তি করে, একটা পাত্রে পারদকে ভর্তি করে যদি আমরা একটা ক্যাপিলারি টিউবকে তার মধ্যে ডুবিয়ে দিই তাহলে দেখা যায় কি না, এই যে পারদের লেভেল, এই পাইপ এতটা অবধি থাকা উচিত ছিল, পাইপটাকে ডুবিয়েছি তাহলে পারদের লেভেল কি এই সমান লেভেলে থাকার কথা ছিল, কিন্তু তা না হয়ে পারদের লেভেল এই পাইপের মধ্যে ক্যাপিলারি টিউবের মধ্যে কিছুটা নেমে, অর্থাৎ ক্যাপিলারি টিউবের মধ্যে শুধুমাত্র এই অংশটুকু পারদে ভর্তি থাকে, অর্থাৎ লেভেলটা কি হলো একটু নেমে গেল। এই ঘটনাটাকে বলা হয় ক্যাপিলারি রাইজ বা ক্যাপিলারি ফল। এই ওয়াটারের ক্ষেত্রে কি হচ্ছে, ক্যাপিলারি রাইজ হচ্ছে, এবং মার্কারির ক্ষেত্রে কি হচ্ছে, ক্যাপিলারি ফল হচ্ছে, এবং এই টোটাল ঘটনাটাকে বলা হয় ক্যাপিলারিটি। তাহলে দেখো, যখন অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট গ্রেটার দ্যান 90 ডিগ্রি হচ্ছে তখন কি হচ্ছে, ক্যাপিলারি ফল হয়ে যাচ্ছে। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট অর্থাৎ এই গ্লাস টিউব এবং ওয়াটারের মধ্যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট একটু আগেই দেখলাম কি লেস দ্যান 90 ডিগ্রি, তখন কি হয়ে যাচ্ছে, ক্যাপিলারি রাইজ হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে জলটা উঠলো বা এখানে পারদটা নামলো, এটা কতটা উঠবে বা কতটা নামবে, এটা আমরা কি করে পাবো? সেটা পাবো আমরা একটা ফর্মুলা থেকে। কি ফর্মুলা? ফর্মুলাটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু 2t cos theta by rho rg minus r by 3. H is equal to 2t cos theta by rho rg minus r by 3, যেখানে টিটা হচ্ছে কি সারফেস টেনশন, থিটাটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, আরটা হচ্ছে ওই যে ক্যাপিলারি টিউবটা নিয়েছি তার ব্যাসার্ধ, রোটা হচ্ছে আমি যে তরলের মধ্যে, ওই যে জলের মধ্যে বা পারদের মধ্যে যে তরলের মধ্যে ক্যাপিলারি টিউবটাকে ডোবাচ্ছি সেই তরলের ঘনত্ব, আর জিটা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই ফর্মুলা থেকে আমরা বের করতে পারবো যে ক্যাপিলারি টিউবের মধ্যে জল কতটা উঠবে বা পারদ কতটা নেমে যাচ্ছে। এখন দেখো, আমি একটু আগেই বললাম যে ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ আর, সেটা হচ্ছে কি খুব স্মল, তাহলে এই যে -r/3 এটাকে আমরা প্রায় নেগলেক্ট করতে পারি। তাহলে ফর্মুলাটা আমরা এরকম লিখতে পারি, H ইজ ইকুয়াল টু 2t cos theta বাই রো rg। r/3 ফ্যাক্টরটাকে আমরা নেগলেক্ট করতে পারি। এই যে 2t cos theta বাই রো rg এইটার তুলনায় r/3 যে ফ্যাক্টরটা আছে সেটা খুবই কম, কারণ ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ খুব কম হয়। তাহলে এই r/3 ফ্যাক্টরটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে r/3টা ফ্যাক্টরটাকে যদি আমরা নেগলেক্ট করে দিই তাহলে ফর্মুলাটা শুধুমাত্র কী হবে, H ইজ ইকুয়াল টু 2t cos theta বাই রো rg, শুধুমাত্র ফর্মুলাটা এতটুকু হবে। তাহলে এই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে। এই ফর্মুলা থেকে আমরা বের করতে পারবো, যদি আমাকে সারফেস টেনশন দেওয়া থাকে লিকুইডের, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থিটা বলে দেওয়া থাকে, ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ আর বলে দেওয়া থাকে, যদি কোন যে তরলের মধ্যে আমি ক্যাপিলারি টিউবকে ডোবাচ্ছি তার ঘনত্ব রো বলে দেওয়া থাকে, যদি আমাকে অভিকর্ষজ ত্বরণ জি এর মান তো আমরা জানি, তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি আমরা বলে দেওয়া থাকে তাহলে আমরা বের করে নিতে পারি যে এইচ কতটা হবে, ক্যাপিলারি টিউবের মধ্যে ওই লিকুইডের কতটা রাইজ হবে বা কতটা ফল হবে। ওকে, তাহলে আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, H ইজ ইকুয়াল টু 2t cos theta বাই রো rg। এখন এই ফর্মুলা থেকেই কিছু ডিসকাশন করা আছে এখানে। দেখো,
যদি একটা নির্দিষ্ট লিকুইডের জন্য কি টিটা কনস্ট্যান্ট, ধরো আমি একটা জলের মধ্যে একটা পাত্রে জল নিয়েছি, সেই জলের মধ্যে আমি একটা ক্যাপিলারি টিউবকে ডুবিয়েছি, দুটো ক্যাপিলারি টিউবকে ডুবিয়েছি, একটা একটু ছোট ব্যাসার্ধ, ভালো করে আঁকি ছবিটা, এই পাত্রের মধ্যে আমার জল আছে, দুটো ক্যাপিলারি টিউবকে ডুবিয়েছি, এটার ব্যাসার্ধ ধরো খুবই কম ছিল, আর একটা টিউব নিয়েছি, তার ব্যাসার্ধ এর থেকে একটু বেশি, আর একটা টিউব নিয়েছি, ছবিতে আমি বড় দেখাচ্ছি কিন্তু ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ এত বড় হয় না, আর একটা টিউব নিয়েছি এর থেকে ব্যাসার্ধ আরও বেশি। তাহলে এই প্রত্যেক টিউবে কি জল সেম হাইট অবধি উঠবে? উঠবে না। যত আমরা টিউবের ব্যাসার্ধ বাড়াবো, দেখো ফর্মুলাটা কি ছিল, এইচ ইজ ইকুয়াল টু 2t cos θ বাই রো আর জি, এইচ ইজ ইকুয়াল টু 2t cos θ বাই রো আর জি। এখানে দেখো লিকুইড সবসময় ওয়াটারই রেখেছি, তাহলে তার সারফেস টেনশন টিটা ফিক্সড, টিটা কনস্ট্যান্ট হয়ে গেল। আর ক্যাপিলারি টিউব যেটা ডুবিয়েছি সেটা গ্লাসের, তাহলে গ্লাস আর ওয়াটার, আমি বলেছি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থিটাটা নির্ভর করে কি কোন সলিড নিয়েছি আর কোন লিকুইড নিয়েছি, কোন সারফেসের ওপর কোন লিকুইডকে রেখেছি তার ওপর। তাহলে যেহেতু এখানে গ্লাস আর ওয়াটারই আছে সবসময়, তাহলে থিটাটাও হচ্ছে কনস্ট্যান্ট। রো অর্থাৎ লিকুইডের ঘনত্ব, এখানে সবসময় তো জলই আছে, তাহলে রোটাও কি ফিক্সড, জিটা তো ফিক্সড, এটা তো অভিকর্ষ ত্বরণ। তাহলে শুধুমাত্র আমি পরিবর্তন করছি কোনটা, ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ আরটাকে পরিবর্তন করছি। তাহলে বাকি সমস্ত কিছু যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারি এইচ ইজ প্রপোর্শনাল টু 1/r, কারণ বাকি সমস্তগুলো কনস্ট্যান্ট, বাকি কোনো জিনিস আমি চেঞ্জ করিনি। তাহলে দেখো যে হাইটে আমরা জলটা উঠবে সেটা হচ্ছে ক্যাপিলারি টিউবের যে ব্যাসার্ধ আর তার সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে ক্যাপিলারি রাইজ যেটা হচ্ছিল, যে হাইট অবধি জলটা উঠবে ক্যাপিলারি টিউবের মধ্যে, সেটা কমবে, আর বাড়লে এইচ কমবে। তাহলে এখানে যদি এই ফার্স্ট টিউবটার মধ্যে যদি জল এতটা ওঠে, সেকেন্ড টিউবটার মধ্যে একটু কম উঠবে, থার্ড টিউবটার মধ্যে আরও কম হাইট অবধি জল উঠবে, অর্থাৎ এই যে হাইটটা, সেই হাইটটা ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক, যত ব্যাসার্ধ বাড়বে এই হাইটটা তত কমে যাবে, যে হাইট অবধি ক্যাপিলারি টিউবে জলটা উঠছিল সেই হাইটটা কমে যাবে আর যত বাড়বে। সেটা ফর্মুলা থেকে আমরা বুঝতে পারছি। এখন যদি একটা গ্রাফটা নিই এর মধ্যে, তাহলে গ্রাফটা কেমন হবে, সমপরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা। দেখো এখানে যদি আর 0 হয়ে যায় তাহলে এইচ কত হবে, ইনফিনিটি। আবার আর যদি 0 হয়ে যায়, সরি এইচ যদি 0 হয়ে যায় তাহলে আর কত হয়ে যাবে, ইনফিনিটি। তাহলে গ্রাফটা কেমন হবে, এদিকে আর, এদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি এইচকে প্রকাশ করি, তাহলে দেখো আরকে আমি যত বাড়াচ্ছি, রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি টিউব যত বাড়াচ্ছি, তত এই হাইটটা তো কী হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। হাইট আর যত কম থাকছে, আর যখন কম থাকছে হাইটটা কী হচ্ছে, বেশি হচ্ছে, আর যত বাড়ছে হাইটটা আস্তে আস্তে কী হচ্ছে, কমছে। তাহলে এই গ্রাফের আকারে আমরা প্রকাশ করতে পারি। গ্রাফটা কেমন হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা, সেটাই এখানে দেখানো হয়েছে। তোমাকে যদি পরীক্ষায় জানতে চাই যে ক্যাপিলারি টিউবের মধ্যে ওয়াটারের যে রাইজ হয়, এইচ বা আর এর সঙ্গে যে গ্রাফটা, এইচ ভার্সেস আর এর গ্রাফটা প্লট করে দেখো, তাহলে তখন এই গ্রাফটা আমাকে প্লট করতে হবে। তাহলে দেখো এখান থেকে আরও একটা জিনিস ব্যাখ্যা করতে পারি, যে ওই যে ওয়াটারের জন্যে যে রাইজটা হচ্ছিল, মানে জলটা উঠে যাচ্ছিল কিন্তু পারদটা কী হচ্ছিল, নিচের দিকে নেমে যাচ্ছিল, সেটাও এই ফর্মুলা থেকে ব্যাখ্যা করতে পারি। দেখো এইচ ইজ ইকুয়াল টু কী আছে, 2t cos θ বাই রো আর জি। এখন যদি থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, থিটা যদি গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে cos θ এর ভ্যালুটা কী হয়ে যাবে,
লেস দেন হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, লেস দেন 0 হয়ে যাবে, নেগেটিভ। তাহলে এইচটা কী হয়ে যাচ্ছে, এইচটা হয়ে যাচ্ছে লেস দেন 0 বা নেগেটিভ। তাহলে তখন কি হবে, ক্যাপিলারি ফল হবে, বা ওই জন্যই পারদের কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, সেই জন্য কি কস থিটাটা কী হয়, লেস দেন 0 বা নেগেটিভ হয়। সেই জন্য এইচটাও কি নেগেটিভ বা লেস দেন 0 হয়, বা পারদের লেভেলটা নিচের দিকে নেমে যায়। কিন্তু যদি থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি না হয়, লেস দেন 90 ডিগ্রি হয়, থিটা যদি লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে তখন কি হবে, কস থিটা এর ভ্যালু কী হবে, পজিটিভ হবে। কস থিটার ভ্যালু গ্রেটার দেন 0 হবে বা পজিটিভ হবে। তাহলে তখন এইচের ভ্যালুও কী হবে, কস থিটা যদি পজিটিভ হয়, এইচও হবে কি পজিটিভ বা গ্রেটার দেন 0। তাহলে এইচ হবে কি পজিটিভ, মানে কি ক্যাপিলারি রাইজ হবে, অর্থাৎ লেভেলটা, ওই লিকুইডের লেভেলটা উঠে যাবে। সেই জন্যেই যেহেতু জল আর গ্লাসের অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট লেস দেন 90 ডিগ্রি, সেই জন্যে একটা গ্লাস ক্যাপিলারি টিউবকে যদি জলের মধ্যে ডোবানো হয়, তার মধ্যে জলের উচ্চতা আস্তে আস্তে বাড়তে থাকে, ক্যাপিলারি টিউবের মধ্যে জল উপর দিকে উঠতে থাকে। বোঝা গেছে? এই ফর্মুলা থেকে আমরা এক্সপ্লেন করতে পারি। সেটা এখানে ডিসকাস করা আছে পয়েন্ট এ এবং পয়েন্ট বিতে। ওকে, এবার দেখো যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটাকে আমরা ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধের আকারে লিখেছিলাম। ইজ ইকুয়াল টু কী ছিল, 2t cos থিটা বাই রো আর জি, যেখানে আরটা ছিল কি ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ, আরটা ছিল ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ। এটাকে আমরা ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ না রেখে এই যে লিকুইড, যখনই আমরা একটা লিকুইডের ওপর, একটু আগেই বললাম যে যদি আমরা জলের মধ্যে ক্যাপিলারি টিউবকে ডোবাই, তাহলে লিকুইডের যে ফ্রি সারফেসটা হবে সেটা কেমন হবে, কনকেভ হয়ে যাবে। এখানে যদি জল নিয়ে, ওয়াটার নিয়ে যদি এর মধ্যে ক্যাপিলারি টিউবকে ডোবাই, এটা ধরো ক্যাপিলারি টিউব, একে যদি আমি ডোবাই এই জলের মধ্যে, তাহলে জলটা কিছু লেভেল অবধি উঠবে এবং এর যে উপরের ফ্রি সারফেস সেটা কেমন হয়ে যাবে, এরকম কনকেভ হয়ে যাবে বা অবতল হয়ে যাবে, এরকম হবে ফ্রি সারফেসটা জলের ক্যাপিলারি টিউবের মধ্যে। এটা ধরো ক্যাপিলারি টিউব, বড় করে দেখাচ্ছি এখানে, এটা ক্যাপিলারি টিউব, এই লেভেল অবধি জল উঠেছে, তাহলে জলের যে ফ্রি সারফেসটা আছে সেটা কেমন হয়ে গেছে, কনকেভ হয়ে গেছে। যেমন এখানটা দেখানো হয়েছে, দেখো কনকেভ হয়েছে, ফ্ল্যাট কিন্তু হবে না, কারণ কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কী হচ্ছে, লেস দেন 90 ডিগ্রি, সেজন্য এটা কী হয়ে যাচ্ছে, কনকেভ হয়ে যাচ্ছে। আর যদি আমরা পারদের মধ্যে ডোবাই ক্যাপিলারি টিউবকে, তাহলে তখন সারফেসটা কেমন হয়ে যাবে, তখন সারফেসটা হয়ে যাবে কনভেক্স হয়ে যাবে, এরকম হয়ে যাবে। দেখো ছবিতে দেখতে একটু আগেই আমরা দেখলাম সেটাই। এই যে যখন ওয়াটারের মধ্যে ডুবিয়েছি তখন সারফেসটা কেমন হয়েছে, কনভেক্স হয়েছে বা অবতল হয়েছে, আর এখানে কি হয়েছে, কনকেভ হয়েছে বা উত্তল হয়ে গেছে, যে ফ্রি সারফেসটা ছিল সেটা। এটা মনে রাখবে তোমরা, অনেক সময় শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করে এমসিকিউ, যে একটা ক্যাপিলারি টিউবকে যদি মার্কারির মধ্যে ডোবানো হয় তাহলে তার ফ্রি সারফেসের শেপটা কেমন হবে, সেটা হবে কনভেক্স। আর যদি ওয়াটারের মধ্যে ডোবানো হয় তাহলে তখন হয়ে যাবে কি কনকেভ। মানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হচ্ছে, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কোনো সলিড এবং লিকুইডের পেয়ারের মধ্যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট যদি লেস দেন 90 ডিগ্রি হয়, তখন সেটার শেপটা কেমন হবে, কনভেক্স হবে। আর যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হলে কনভেক্স হবে, আর যদি লেস দেন 90 ডিগ্রি হয় তখন হবে কি কনকেভ হবে। থার্ড পয়েন্টে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি না, যদি এই ক্যাপিলারি টিউবটাকে নিয়ে, যদি ক্যাপিলারি টিউবটাকে দেখো প্রথমে সোজা রাখা হয়েছে এখানে, তারপর একটু কি ইনক্লাইন করা হয়েছে, হেলানো হয়েছে, তাহলে কি এই যে হাইট, যে হাইট অবধি জলটা উঠেছিল সেই হাইটটার কোনো চেঞ্জ হবে, হাইটটার কোনো চেঞ্জ হবে না।
এই যে হাইটটা সেটা সেম থাকবে, এটা মনে রাখবে। যদি ক্যাপিলারি টিউবটাকে আমরা যদি একটু ইনক্লাইন করে দিই, যদি একটু হেলিয়ে দিই, তাহলেও কিন্তু এই যে হাইটটা থাকে সেই হাইটটা কিন্তু চেঞ্জ হবে না। যে পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স জলের ফ্রি সারফেস থেকে, জলের সারফেস থেকে যে পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স অবধি জলটা উঠেছে ক্যাপিলারি টিউবে, সেই হাইটের কিন্তু কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে এখন আমরা কি করব, ওই যে ফর্মুলাটা ছিল সেটা আর এর আকারে ছিল, অর্থাৎ ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধের আকারে ছিল, সেই ফর্মুলাটাকে আমরা যে লিকুইড মেনিসকাস আছে তার ব্যাসার্ধের আকারে লিখব, অর্থাৎ ক্যাপিটাল আর এর আকারে লিখব। লিকুইড মেনিসকাসটা কেমন হয়েছে, আমি একটু বড় করে ছবিটা আঁকি। ধরো আমি জলের মধ্যে ক্যাপিলারি টিউবকে ডুবিয়েছি, আমি জলটা দেখাচ্ছি না, শুধুমাত্র ক্যাপিলারি টিউবের ভিতরে যে ঘটনাটা ঘটছে সেটা দেখাচ্ছি। এখানে লিকুইড সারফেসটা কেমন হয়ে যাবে, এরকম কনকেভ হয়ে যাবে, অবতল হয়ে যাবে। এখন আগের যে ফর্মুলাটা আমরা পড়লাম এইচ ইজ ইকুয়াল টু 2t cos θ বাই রো আর জি, সেখানে আরটা ছিল কি, এই লিকুইডের এই ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ, সেটা ছিল কি স্মল আর। আর আমি এখন ফর্মুলাটাকে প্রকাশ করতে চাইছি, এই যে লিকুইড মেনিসকাস হয়েছে, এই যে কনকেভ সারফেসটা হয়েছে, এই কনকেভ সারফেসটা, এই যে কনকেভ সারফেসটা হয়েছে, এই কনকেভ সারফেসটা তো একটা স্ফিয়ারের অংশ। ধরো এই স্ফিয়ারটাকে যদি আমি ডট ডট করে আঁকি, তাহলে এইটা ধরো পুরো স্ফিয়ারটা, তাহলে তার একটা ব্যাসার্ধ আছে আর। এই অ্যাঙ্গেলটা হবে কি, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট যেটা ছিল তার সঙ্গে সমান থিটা। ওকে, তাহলে এই আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি স্মল আর ইজ ইকুয়াল টু কী হবে, এই আর কস থিটা, স্মল আর ইজ ইকুয়াল টু কী হবে, ক্যাপিটাল আর কস থিটা, কস থিটা। তাহলে স্মলের আর এর জায়গায় আমরা এই আরটা কি, এই আরটা হচ্ছে কি যে লিকুইড সারফেসটা ফর্ম করেছে তার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর স্মল আরটা কি হচ্ছে এই ক্যাপিলারি টিউবটার ব্যাসার্ধ। তাহলে আমরা আগের যে ফর্মুলাতে স্মল আর দিয়েছিল, এখন আমরা ফর্মুলাটা ক্যাপিটাল আর দিয়ে পড়ব। তাহলে ক্যাপিটাল আর দিয়ে যদি ফর্মুলাটা লিখতে হয়, তাহলে দেখো আর এর জায়গায়, স্মল আর এর জায়গায় আমি এই ক্যাপিটাল আর কস থিটা বসাতে পারি, কারণ এখানে দেখলাম আমি স্মল আর আর ক্যাপিটাল আর এর মধ্যে রিলেশন হচ্ছে কি, স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর কস থিটা। তাহলে দেখো সেটাই করা হয়েছে এখানে, স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর কস থিটা, সেই স্মল আর এর ভ্যালুটাকে ওই ফর্মুলায় বসানো হয়েছে। এখানে এই আর এর ভ্যালুটা এই যে আগের ফর্মুলা ছিল সেখানে বসানো হয়েছে। তাহলে দেখো কস থিটা কেটে যাচ্ছে, তাহলে কি পাওয়া যায়, পড়ে থাকছে শুধুমাত্র 2t বাই আর রো জি। তাহলে এই টি, রো আর জি সেটা তো কনস্ট্যান্ট একটা পার্টিকুলার লিকুইডের জন্যে। তাহলে এখান থেকে আমরা পেতে পারি কি, এইচ ইজ প্রপোর্শনাল টু 1 বাই ক্যাপিটাল আর। এখানে ক্যাপিটাল আরটা কি, ওই যে লিকুইড মেনিসকাস ছিল সেই লিকুইড মেনিসকাসের ব্যাসার্ধ। ওকে, এই যে এইটা হচ্ছে ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল আরটা হচ্ছে কি, এই যে লিকুইড মেনিসকাসটা ফর্ম করেছিল তার ব্যাসার্ধ। আর এই এইটা হচ্ছে স্মল আরটা হচ্ছে কি ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ। এটা যদি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে কি ওই থিটার সঙ্গে সমান। তাহলে এইচ ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর, বা এখান থেকে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি তাহলে লিখতে পারি কি, আর এইচ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ লিকুইড মেনিসকাসের যে ব্যাসার্ধ আর, সেই আর এবং যে হাইট অব দি লিকুইড উঠেছে সেই হাইট, এই দুটোর গুণফল হচ্ছে কি কনস্ট্যান্ট। এই লটাকেই বলা হয়, বিজ্ঞানী জুরিন্স এর নাম অনুসারে এই লটাকে বলা হয় কি জুরিন্স ল। তাহলে জুরিন্স লটা কি, ম্যাথমেটিক্যালি বলতে গেলে কি, আর এইচ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাকেই যদি আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলি তাহলে কি হবে, দ্য হাইট অফ এ গিভেন লিকুইড অন এ ক্যাপিলারি টিউব ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি রেডিয়াস। যেটা বললাম এইচ ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর।
তাহলে হাইট অফ দি লিকুইড ইন দ্য ক্যাপিলারি টিউব ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস অফ দ্য লিকুইড মেনিসকাস, মানে লিকুইড মেনিসকাস যে ফর্ম করেছিল, যেটা কনকেভ হয়েছিল ওয়াটারের জন্য, তার যে রেডিয়াস তার সঙ্গে কি ব্যস্তানুপাতি। এটাই হচ্ছে কি জুরিনস ল। যেখান থেকে ম্যাথমেটিক্যালি যদি আমরা ফর্মুলাটা লিখি তাহলে কী হবে, আর এইচ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখান থেকে আমরা আর এইচের সেম একটা গ্রাফ পাবো। আগের যে গ্রাফটা এঁকেছিলাম সেটা কি, হাইট অফ দ্য লিকুইড ইন দ্য ক্যাপিলারি টিউব এইচ, তার সাথে কার গ্রাফ এঁকেছিলাম, রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি টিউব স্মল আর এর গ্রাফ এঁকেছিলাম। সে গ্রাফটা কেমন হয়েছিল, স্মল আর এর সঙ্গে এইচের গ্রাফ এঁকেছিলাম। সেটা হয়েছিল কি রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা বা সমপরাবৃত্ত। এখানে যদি ক্যাপিটাল এইচের সঙ্গে ক্যাপিটাল আর এর গ্রাফ আঁকি তাহলেও গ্রাফটা হবে কি সেম, কারণ দুটোই কি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এইচের সাথে স্মল আরটাও ইনভার্সলি প্রপোর্শনাল, এইচের সাথে ক্যাপিটাল আর বা রেডিয়াস অফ দ্য লিকুইড মেনিসকাস এটাও হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল। তো এটাই ছিল সারফেস টেনশনের প্রপার্টি। এখন এই সারফেস টেনশন কীভাবে পরিবর্তিত হয়, টেম্পারেচার বাড়ালে সারফেস টেনশন কী হয়, বা আমরা যদি ওই লিকুইডের মধ্যে ইমপিউরিটি অ্যাড করি তাহলে সারফেস টেনশন কীভাবে পরিবর্তিত হয় সেটা দেখব, এবং সারফেস টেনশনের কিছু এক্সাম্পল দেখব। তাহলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো টেম্পারেচার বাড়লে কি হয়, টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন ডিক্রিজ করে যায়, অর্থাৎ কমে যায়। টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে সারফেস টেনশন কমে যাবে। তাহলে সারফেস টেনশন অফ এ লিকুইড ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার অ্যাকর্ডিং টু দ্য রিলেশন। কোন রিলেশন অনুযায়ী, টি ইজ ইকুয়াল টু কে ইন্টু থিটা সি মাইনাস থিটা মাইনাস ডি, যেখানে থিটা সিটা হচ্ছে কি ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়। ক্রিটিক্যাল টেম্পারেচারটা কি, যে টেম্পারেচারে কোনো একটা লিকুইডের সারফেস টেনশন পুরো ভ্যানিশ হয়ে যায়, মানে জিরো হয়ে যায়, সেই টেম্পারেচারটাকে বলি আমরা কি ক্রিটিক্যাল টেম্পারেচার। কেটা হচ্ছে কনস্ট্যান্ট আর থিটাটা হচ্ছে আমরা যে টেম্পারেচারে সারফেস টেনশনটা মাপতে চাইছি। তাহলে দেখো যেহেতু এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে সমস্ত কিছু, সেই জন্য কি সারফেস টেনশনটা কমে যাচ্ছে। তোমাদের ফর্মুলাটা মনে রাখার দরকার নেই, শুধুমাত্র এইটুকু মনে রাখবে যে লিকুইডের টেম্পারেচার বাড়ালে তার সারফেস টেনশন কমে যায়। ইমপিউরিটি অ্যাড করলে কি হয়, ইমপিউরিটি মানে কি, আমরা যে লিকুইডটা নিয়েছি তার মধ্যে কিছু মিশিয়ে দিচ্ছি। এখন যে জিনিসটা মেশাচ্ছি সেটা যদি লিকুইডের সঙ্গে মিশে না যায়, দ্রবীভূত না হয়ে যায়, আনডিজলভ থাকে, তাহলে সারফেস টেনশন কী হবে, যদি যে ইমপিউরিটিটা মেশাচ্ছি, যে জিনিসটা আমি মেশাচ্ছি লিকুইডের সঙ্গে, সেটা যদি লিকুইডের সাথে মিশে না যায়, সম্পূর্ণ দ্রবীভূত না হয়ে যায়, তাহলে সারফেস টেনশন কী হবে, ডিক্রিজ করে যাবে। যদি যে ইমপিউরিটিটা মেশাচ্ছি সেটা লিকুইডে দ্রবীভূত হয়ে যায়, ডিজলভড হয়ে যায়, যেমন কি লবণ বা জিঙ্ক সালফেট, এগুলো কি জলের মধ্যে বা লিকুইডের মধ্যে কি জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, তাহলে জলের সারফেস টেনশন যা ছিল এই দ্রবীভূত হয়ে যাওয়ার পর সারফেস টেনশন কী হয়ে যাবে, ইনক্রিজ করে যাবে। তাহলে দুই ধরনের দেখো ইমপিউরিটি বা অপদ্রব্য আমরা মেশাতে পারি। এক ধরনের অপদ্রব্য কি, যেটা সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যাচ্ছে, দ্রবীভূত হচ্ছে না, একদমই দ্রবীভূত হচ্ছে না, আনডিজলভ থাকছে, সেরকম অপদ্রব্য যদি মেশাই তাহলে সারফেস টেনশন ডিক্রিজ করবে। যদি এমন অপদ্রব্য মেশাই যেটা লিকুইডের মধ্যে দ্রবীভূত হয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে, সেরকম অপদ্রব্য মেশালে, ইমপিউরিটি মেশালে সারফেস টেনশন ইনক্রিজ করবে। যেমন জলের যা সারফেস টেনশন থাকে, জলের মধ্যে যদি তুমি লবণ ফেলে দাও, লবণটা কী হবে, সম্পূর্ণ জলে গুলে যাবে এবং জলের সারফেস টেনশন কী হয়ে যাবে, ইনক্রিজ করে যাবে বা বেড়ে যাবে। এখন দেখো দুটো দেখলাম কি, একটা একদমই দ্রবীভূত হচ্ছে না, 2 নম্বর পয়েন্টে দেখলাম কি সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যাচ্ছে। আর এমন পদার্থ যদি মেশাই যে কিছুটা দ্রবীভূত হচ্ছে আর কিছুটা দ্রবীভূত হচ্ছে না, তাহলে তখন সারফেস টেনশন কী হবে, তাহলেও সারফেস টেনশন ডিক্রিজ করে যাবে। তাহলে দেখো টেম্পারেচার বাড়ালে সারফেস টেনশন ডিক্রিজ করছে। যদি এমন অপদ্রব্য মেশাই যেটা জলের মধ্যে একদমই মিশছে না, লিকুইডের মধ্যে একদমই মিশছে না, তাহলেও কি সারফেস টেনশন ডিক্রিজ করে যাবে। যদি
কিছুটা মেশে কিছুটা না মেশে অর্ধদ্রব্য যদি হয় তাহলেও কি সারফেস টেনশন ডিক্রিজ করে যাবে। ইনক্রিজ করবে শুধুমাত্র একটা কেসে, যদি যে অপদ্রব্যটা মেশাবো সেটা লিকুইডের মধ্যে সম্পূর্ণ ডিজলভড হয়ে যায়। তাহলে তোমাকে যদি কোশ্চেন জিজ্ঞেস করি যে জলের মধ্যে যদি লবণ মেশানো হয়, NaCl বা খাবার লবণ, ইনঅর্গ্যানিক সল্ট যদি মেশানো হয়, তাহলে জলের সারফেস টেনশন বাড়বে না কমবে? অবশ্যই খাবার লবণ সম্পূর্ণ জলের সঙ্গে মিশে যায়, সেজন্য কী হবে, খাবার লবণ যদি জলের সঙ্গে মেশায় জলের সারফেস টেনশন ইনক্রিজ করে যাবে। এখন যদি কোশ্চেন করি তোমার পিওর ওয়াটার আর একটা সোপ ওয়াটার আছে, সাবান জল আছে, কোনটার সারফেস টেনশন বেশি? তাহলে অবশ্যই পিওর ওয়াটারে সারফেস টেনশন বেশি হবে। কারণ কি, সোপ ওয়াটারটা, সোপটাকে কি জলের মধ্যে সম্পূর্ণ দ্রবীভূত হয় না। তাহলে সাবান জলের সারফেস টেনশন কী হয়, পিওর যে ওয়াটার হয় তার থেকে কম হয়। লাস্ট আমরা দেখি এক্সাম্পল অফ সারফেস টেনশন। এক্সাম্পল অফ সারফেস টেনশন কি, বিভিন্ন এক্সাম্পল দেখতে পাবে তোমরা। যদি একটা কাপড়ের টুকরো নিয়ে, কাপড়ের একটা টুকরো নিয়েছো, ধরো কাপড়ের টুকরোর একটা অংশ তুমি ভিজিয়ে দিয়েছো, একটু পর দেখতে পাবে কি সমগ্র অংশটা ভিজে গেল। এটা কিসের জন্য হয়? সারফেস টেনশনের জন্য। না, এই যে কাপড়ের যে সুতোগুলো থাকে কাপড়ের মধ্যে, সেগুলো কি ক্যাপিলারি টিউবের মতো ব্যবহার করে। তাহলে এর মধ্যে দিয়ে জল আস্তে 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 পুরো কাপড়ের ক্যাপিলারি টিউবের মধ্যে যেমন জল উপর দিকে উঠে যায়, সেরকম জল পুরো কাপড়ের অংশটার মধ্যে ছড়িয়ে পড়ে। তাহলে এটা কি সারফেস টেনশনের এক্সাম্পল। বা আগেকার দিনে যখন আমরা প্রদীপ ব্যবহার করতাম, এখনও ব্যবহার করা হয়, প্রদীপে কী হয়, যে প্রদীপের সলতেটা থাকে সেটা কি তেলের মধ্যে অল্প একটু যদি ডুবিয়ে ছেড়ে দেওয়া হয়, দেখতে পাবে কি তেলটা আস্তে আস্তে উপর দিকে উঠে এসে প্রদীপটা জ্বলতে থাকে। তাহলে তেলটাকে কে উপর দিকে নিয়ে আসে? এই সারফেস টেনশনের জন্যে এই প্রদীপের সলতের মধ্য দিয়ে প্রদীপের তেলটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে। এটাও কি সারফেস টেনশনের এক্সাম্পল। বা কি, ইফ অয়েল ইজ পুট ওভার ওয়াটার, যদি জলের উপরে যদি তুমি তেল ছড়িয়ে দাও, সেটা কি তেলটা ওই তরলের উপরে ভাসতে থাকে। সেটাও কিসের জন্যে? সারফেস টেনশন প্রপার্টির জন্যে। কারণ কি, সারফেস টেনশন অফ ওয়াটার ইজ মোর দ্যান দ্যাট অফ অয়েল। জলের সারফেস টেনশন বেশি হয় ওই তেলের থেকে, তেলটা কি জলের উপরে ভাসতে থাকে। এখানে আরও অনেক এক্সাম্পল দেওয়া আছে, দেখলে তোমরা পড়লেই বুঝতে পারবে কোনগুলো সারফেস টেনশনের কীভাবে কাজ করছে কোথায়। ফাউন্টেন পেন, সেটাও কি সারফেস টেনশনের জন্যে, ফাউন্টেন পেনের কালি আস্তে আস্তে উপরে উঠে আসতে থাকে। এগুলো সমস্ত কিছুই কি সারফেস টেনশনের এক্সাম্পল। সোকিং ইঙ্ক বাই ব্লটিং পেপার, এটাও কি সারফেস টেনশনের এক্সাম্পল। রাইজিং অফ অয়েল বাই দ্য উইক্স অফ এ ল্যাটার্ন, যেটা বললাম আমি একটু আগে, সেটাও কি সারফেস টেনশনের এক্সাম্পল। ল্যান্টার্নে যে সলতেটা থাকে তার মধ্যে সারফেস টেনশনের জন্যে সলতের মধ্যে দিয়ে তেলটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে। তাহলে এইগুলোই সমস্তগুলোই হচ্ছে কি সারফেস টেনশনের এক্সাম্পল। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা এই ম্যাটারের আর একটা প্রপার্টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি ভিসকোসিটি। তো তোমরা ইলাস্টিসিটি এবং সারফেস টেনশন এই দুটো চ্যাপ্টার ক্লিয়ার করো, তারপর আমরা ভিসকোসিটি শুরু করব। থ্যাংক ইউ এভরিওয়ান।